ওয়েলকাম টু মাই ইউটিউব ক্লাস। সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউবের ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসলাম, প্যাডাগজিক্যাল ইস্যু। ফার্স্ট অফ অল দেখে নিই আমরা কোন কোন টপিক নিয়ে আজকে আলোচনা করব। আজকের ক্লাসের পর আরও একটি ক্লাস করব, তারপর আমাদের ক্লাস সিডিপির ক্লাস সম্পূর্ণ হয়ে যাবে। ফার্স্ট অফ অল আজকের ক্লাসের মধ্যে আমরা প্রায় 14টির বেশিও টপিক কভার করব। প্রত্যেকটি টপিক থেকে এক্সামের মধ্যে কোয়েশন আসে, অর্থাৎ আপনারা বলতে পারেন সিটেটের মধ্যে আউট অফ 150 থেকে 10 to 12 মার্কস এই ক্লাস থেকে আসবে। আপনারা এই ক্লাস ভালো করে বোঝার চেষ্টা করবেন, কেননা প্রত্যেকটি টপিক রিলেটেড টু প্যাডাগজিক্যাল ইস্যু ভালো করে বুঝতে হবে, না হলে এক্সামে আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। আমরা দেখে নিই কোন কোন পয়েন্টগুলো আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক NCF নিয়ে, তারপরে ন্যাশনাল এডুকেশন পলিসি NEP নিয়ে আলোচনা করব। তারপর পয়েন্ট হচ্ছে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন RTA অ্যাক্ট আমরা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে রাইট টু পারসন উইথ ডিসেবিলিটি 2016 এসেছিল এবং PWD 1995 এসেছিল, তা নিয়ে আলোচনা করব। তারপর আমরা ইনক্লুসিভ অ্যান্ড ইন্টিগ্রেটেড এডুকেশন নিয়ে আলোচনা করব। তারপর আমরা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন নিয়ে আলোচনা করব। তারপর জেন্ডার নিয়ে আলোচনা করব। তারপর পয়েন্ট হচ্ছে মোটিভেশন নিয়ে আলোচনা করব। তারপর মাইক্রো টিচিং আমরা পয়েন্টটি শিখবো, আলোচনা করব। তারপর হচ্ছে মেটাকগনিশন, তারপরে অ্যাসেসমেন্ট অ্যান্ড এভালুয়েশন, তারপর হচ্ছে 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট, তারপর পয়েন্ট হচ্ছে টাইপস অফ ডিসেবিলিটিস, তারপর আমরা দেখব কজ অফ ডিসেবিলিটিস, কী কী কজ হতে পারে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আজকের ক্লাসটি আমি বলবো যে প্রিভিয়াস যতটা ক্লাস হয়েছিল প্রত্যেকটি ক্লাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই ক্লাসটি আজকের ক্লাসটি হতে চলেছে। सांप जब जिंदा होता है तो चिट्ठियाँ खो खाता है, वही सांप जब मर जाता है तो चिट्ठियाँ उसे खाती है। इसीलिए याद रखना, ज़िंदगी में कभी किसी पर जुल्म ज़्यादती मत करना, क्योंकि हो सकता है कि आज आप ताकतवर हो लेकिन वक्त आपसे ज़्यादा ताकतवर है, इसीलिए वक्त का काम पे लगाइए। তো আজকের ক্লাসটি আমরা শুরু করি এবং সময়টি আমরা গুরুত্বপূর্ণ সময় আমাদের স্টাডির মধ্যে দেই, যাতে আমরা ইন ফিউচারের মধ্যে একটি হ্যাপি লাইফ কাটাতে পারি এবং আমাদের উদ্দেশ্য সফল হতে পারে। তো আমরা ফার্স্ট অফ অল টাইপস অফ ডিসেবিলিটিস নিয়ে আলোচনা করব। যেহেতু এই জায়গাটি স্পেসটি খালি হয়ে গেলে আমরা এই পয়েন্টগুলি অনেক এলাবোরেট করে জানতে হবে, শিখতে হবে। অনেকটা পয়েন্টস রয়েছে এক্সামের মধ্যে আসে এবং এই সব পয়েন্টসগুলি প্রত্যেকটি সাবজেক্ট রিলেটেড, অর্থাৎ EVS-এর মধ্যে আসবে, ইংলিশের মধ্যে আসবে, বাংলার মধ্যে আসবে, ম্যাথস প্যাডাগজির মধ্যে আসবে, CDP-র মধ্যে আসবে। অর্থাৎ আমাদেরকে ভালো করে এই পয়েন্টসগুলি জানতে হবে, বুঝতে হবে। তো আমরা প্রথমে এই টাইপস অফ ডিসেবিলিটি বুঝে নেই, তারপর আমরা কজ কী কী হতে পারে এগুলি দেখে নেই, তারপর আমরা এগুলি একে একে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। যে বা যারা নতুন আপনারা এসেছেন, ওয়াচ করছেন, আপনাদেরকে বলে দিই আমার এই চ্যানেলের মধ্যে অলরেডি আসাম ডায়েরি রিক্রুটমেন্টের ক্লাস চলছে, প্লেলিস্টে ভিডিওস রয়েছে, ক্লাসেস রয়েছে, আপনি গিয়ে দেখতে পারেন। এবং সিটেটের আশা করা যায় আজকের ক্লাসের পর আরেকটি ক্লাস নেব, তখন কমপ্লিট হয়ে যাবে CDP এবং এরপর আমরা ওয়ান শট করে EVS প্যাডাগজি, তারপরে EVS প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করব 11 থেকে 23 অবধি পর্যন্ত ওয়ান শটের মধ্যে কভার করব। তারপর আমরা বেঙ্গলি প্যাডাগজি নিয়ে আলোচনা করব, তারপর ইংলিশ প্যাডাগজি নিয়ে আলোচনা করব, ম্যাথস প্যাডাগজি নিয়ে আলোচনা করব। অর্থাৎ 4টি শর্ট ভিডিও, 4টি ওয়ান শট তৈরি করব, ওয়ান শটের মধ্যেই কভার করে হয়ে যাবে। আমাকে একজন আমার ডিয়ারেস্ট উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, অর্থাৎ মেসেজ দিয়ে বলেছিলেন যে আইডেন্টিক্যাল টুইন্স অ্যান্ড প্যাটার্নাল টুইন্স নিয়ে আলোচনা করব, যাতে প্যাটার্নাল টুইন্স আর আইডেন্টিক্যাল টুইন্স কী হয়। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারের মধ্যে আমরা আলোচনা করেছিলাম, যে আলোচনা করে নেই 2-1 মিনিটের মধ্যে, এই পয়েন্ট এক্সামে আসতে পারে। তো গ্রোথ অ্যান্ড চ্যাপ্টারের মধ্যে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারের মধ্যে আলোচনা করেছিলাম যে একটি শিশু কী হয়, একটি শিশু যখন জন্মগ্রহণ করে, অর্থাৎ মেল অ্যান্ড ফিমেলের জার্ম সেলসগুলি ফার্টিলাইজ করে যখন এগ তৈরি করে, একটিকে বলা হয় জাইগোট। এবং এই জাইগোটের মধ্যে 46 ক্রোমোজোম হয়, অর্থাৎ 22 ক্রোমোজোম হয় অটোজোম, অর্থাৎ সবার জন্য সমান হয়। এবং 1 পেয়ার্স হয় কি, 1 পেয়ার্স হচ্ছে সেক্স ক্রোমোজোম হয়ে থাকে। অর্থাৎ যখন এগ তৈরি হয়ে যায়, এই ওকে বলা হয় ওবা। ওই ওবার মধ্যে যখন ডিম্বাণুর মধ্যে যখন ফার্টিলাইজেশন সিস্টেম শুরু হয়, তখন একই ডিম্বাণুর মধ্যে যদি দুইটি শিশু বড় হয়ে ওঠে, অর্থাৎ তাকে বলা হয় আইডেন্টিক্যাল টুইন্স। অর্থাৎ একই ডিম্বাণুর মধ্যে যদি তাদের গ্রোথ হয় মার গর্ভের মধ্যে, তখন তাকে আইডেন্টিক্যাল টুইন্স বলা হয়। এবং আইডেন্টিক্যাল টুইন্স কী হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেম সেক্সের হয়, অর্থাৎ হয়তো বাই হবে, হয়তো মেয়ে হবে, হয়তো ছেলে হবে, এভাবে সেম সেক্সের হয়ে থাকে এলওয়াইজ, এবং তাদের ইন্টারেস্টও সেম হয়ে থাকে। এবং ফ্যাটার্নাল টুইন্স কি, ফ্যাটার্নাল টুইন্স হচ্ছে ডিফারেন্স দুইটি ওভার মধ্যে তারা গ্রোথ হয় এবং তাদের
তাদের আলাদা আলাদা গর্ভ হয়ে থাকে, দুইটি আলাদা গর্ভ থাকে, তাদের মধ্যে তারা বড় হয়ে থাকে এবং তাদের ইন্টারেস্ট ডিফারেন্স হতে পারে এবং তাদের সেক্সও ডিফারেন্স হতে পারে, অর্থাৎ ভাই বোন হতে পারে, ছেলে মেয়ে হতে পারে। এগুলি স্মল একটি পয়েন্ট এবং স্মল একটি কনসেপ্ট আপনারা মনে রাখবেন। একজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তাই এই চ্যাপ্টারের মধ্যে এই পয়েন্টে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি এই পয়েন্টটি হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টার রিলেটেড। তো আমরা দেখে নেই, ফার্স্ট অফ অল আমরা দেখে নিব টাইপস অফ ডিসেবিলিটিস কী কী হতে পারে। টাইপস অফ ডিসেবিলিটিস মানুষের 4-5 ধরনের হতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে ভিজুয়াল ডিসেবিলিটিস, অর্থাৎ যে বা যারা চোখে দেখতে পায় না, অর্থাৎ অন্ধ যে বা যারা রয়েছে, অর্থাৎ লেস ভিশন বলতে পারেন, কম দেখে, তাদেরকে বলা হয় ভিজুয়াল ডিসেবিলিটিস, অর্থাৎ তাদের অক্ষমতা রয়েছে দেখার দিক থেকে। তারপর হচ্ছে অডিটরি ডিসেবিলিটিস। অডিটরি ডিসেবিলিটিস হচ্ছে যে বা যারা শুনতে পায় না, অর্থাৎ কানে শুনতে পায় না, আওয়াজ শুনতে পায় না, অর্থাৎ কম শুনতে পায়, তাদেরকে বলা হয় অডিটরি ডিসেবিলিটিস, অর্থাৎ তাদের শোনার মধ্যে প্রবলেম রয়েছে। এবং তারপর যে বা যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস, অর্থাৎ ইন্টেলেকচুয়াল মিনস হচ্ছে রিলেটেড টু মাইন্ড, যে বা যাদের মাইন্ড ভালো করে কাজ করে না, অর্থাৎ মাইন্ড অ্যাক্টিভ হয় না, অর্থাৎ মাইন্ডের মধ্যে কাজ করে না, অ্যাটেনশন আসে না, স্ট্রেস চলে আসে, টেনশন চলে আসে, অনেকটা আমরা দেখবো কোজেস এই জায়গাতে রয়েছে, এগুলি আলোচনা করব। একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে এসেছি, এই পয়েন্টের পড়ার কোনো পয়েন্ট নেই, একদম বিলকুল ক্লিয়ার করে হয়ে যাবে আজকের ক্লাস যদি আপনি কন্টিনিউয়াস ওয়াচ করেন। এই পয়েন্টসগুলি আপনার কখনো জীবনে ডাউট হবে না, আপনি রিজনাল ল্যাঙ্গুয়েজ মাদার টাঙ্গে বুঝবেন এবং ক্লিয়ার হয়ে যাবে। তো অর্থাৎ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হচ্ছে রিলেটেড টু মাইন্ড, অর্থাৎ যাদের মাইন্ডে প্রপার কাজ করে না, এদেরকে বলা হয় ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। এই কোর্সগুলি আমরা রিলেট করে জানবো। তারপর হচ্ছে লোকোমোটর ডিসেবিলিটি। আমরা মোটর ডেভেলপমেন্ট পড়েছিলাম, মোটর ডেভেলপমেন্ট রিলেটেড টু ফিজিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ মোটর ডিসেবিলিটি হচ্ছে কি আপনার হ্যান্ডিক্যাপ্ট আমরা বলে থাকি, যে রিটায়ার্ড পার্সন যাদেরকে বলে, রিটায়ার্ড বলা যায় না, অর্থাৎ স্পেশাল এবল বলা হয়। তো হ্যান্ডিক্যাপ্ট বলা হয় হাত পা এগুলি প্রপারলি কাজ করে না, তাদেরকে এই ধরনের ডিসেবিলিটিকে বলা হয় মোটর অর্থাৎ লোকোমোটর ডিসেবিলিটি। এবং লাস্ট ডিসেবিলিটি রয়েছে লার্নিং ডিসেবিলিটি। লার্নিং ডিসেবিলিটির মধ্যে কি হয়, একটি শিশুর মাইন্ডও ঠিক রয়েছে, তার হাত পাও ঠিক রয়েছে, চোখের সব কিছু ঠিক রয়েছে, কিন্তু পড়তে গিয়ে তার অসুবিধা হয়, এই পড়ার অসুবিধাকে বলা হয় লার্নিং ডিসেবিলিটি। তো আমরা আজকে কোজেসগুলি জেনে নেই এবং চেষ্টা করব যাতে সম্পূর্ণ পুরাটা টপিকগুলি এলোবোরেট করে বোঝার চেষ্টা করব। আপনারা কন্টিনিউয়াসলি ওয়াচ করবেন, আশা করি আজকের পয়েন্টসগুলি আর আপনাদের ডাউট থাকবে না। আমরা দেখে নেই কজেস, অর্থাৎ কারণসমূহ কি হতে পারে। ফার্স্ট অফ অল ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়ার অপর একটি নাম হয়ে থাকে অ্যালেক্সিয়া। এক্সামের মধ্যে কিন্তু অনেক নোটসের মধ্যে আপনারা দেখতে পাবেন ডিসলেক্সিয়া অ্যালেক্সিয়া আলাদা আলাদা করে দিয়েছে, অর্থাৎ ডিসলেক্সিয়া অ্যালেক্সিয়া সেম। আপনারা মনে রাখবেন এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোয়েশনের মধ্যে আসে এই পয়েন্টগুলি থেকে, এই যাবতীয় যা পয়েন্টস লিখেছি এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি আসে এবং প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে আসতে পারে, সিডিপির মধ্যে আসতে পারে, ইভিএসের মধ্যে আসতে পারে, ইংলিশের মধ্যে আসতে পারে, বেঙ্গলির মধ্যে আসতে পারে, ম্যাথ প্যাডাগজির মধ্যে আসতে পারে। তো এগুলি ইম্পর্টেন্ট প্রত্যেকটি সাবজেক্টের জন্য। এবং আমি ফার্স্ট বলেছিলাম যে এই ক্লাসটি যদি আপনি সম্পূর্ণ করে নেন তাহলে 10 থেকে 12 মার্কস আপনার ক্লিয়ার হয়ে যাবে আউট অফ 150 সিটেটের জন্য। তো আমি বলে দিই ডিসলেক্সিয়া আর অ্যালেক্সিয়া সেম, কখনো এক্সামে ডিসলেক্সিয়া আসতে পারে, অ্যালেক্সিয়া আসতে পারে। অর্থাৎ ডিসলেক্সিয়া অ্যালেক্সিয়া কি, একটি শিশু যখন পড়তে যায়, পড়া রিলেটেড কোজ, অর্থাৎ রিডিং ডিসেবিলিটি বলা হয়, অর্থাৎ রিডিংয়ের মধ্যে যখন চলে যায় তখন তার কি হয়, তখন সে প্রপারলি ওয়ার্ডসগুলি দেখতে পারে না, অর্থাৎ প্রপারলি ওয়ার্ডগুলিকে সে ইউজ করতে পারে না। অর্থাৎ তাকে যদি বলা হয় ওয়াজ লিখতো, ওয়াজ সে লিখবে কি, সে উল্টু করে মিরর ইমেজ দেখে, অর্থাৎ ডিসলেক্সিয়া হচ্ছে মিরর ইমেজ। তাকে যদি বলা হয় কি লিখবে, সে ওয়াজের জায়গায় উল্টু করে লেখা নিবে অথবা পড়ে নিবে। তাকে 96 লিখতে বলা হলে সে কী বলবে, 69 লিখে নিবে, এভাবে উল্টু করে নেবে। অর্থাৎ তার কি করে, তার হচ্ছে পড়ার সময় উল্টু করে শেখে, অর্থাৎ তাকে যা বলা হয় তে উল্টু দিকে চলে যায়, অর্থাৎ ও লেটারগুলি উল্টোপাল্টা দেখে সে, ডাব্লিউকে এম বলে, এমকে ডাব্লিউ বলে, 9কে 6, 6কে 9 এইভাবে। অ্যান্ড শুধু রিডিংয়ের মধ্যে নয়, রাইটিংয়ের মধ্যে চলে আসবে। অর্থাৎ যখন একটি শিশু লেটার্সগুলি ভালো করে দেখতে পারবে না তখন সে পড়তে পারবে না, অর্থাৎ তার ফ্লুয়েন্সি ঘাটতি হবে, তার রিডিং পড়তে পারবে না, বুঝতে পারবে না, তারপরে লিখতে অসুবিধা হবে। এই ধরনের সমস্যাকে বলা হয় ডিসলেক্সিয়া। মনে রাখবেন এক্সামে কীভাবে আসে, এক্সামের মধ্যে আসে একটি শিশু ওয়াজকে 100 পড়ে, 9কে 6 পড়ে, 6কে 9 পড়ে, এই ধরনের প্রবলেমকে কি বলা হয়, ডিসলেক্সিয়া বলা হয় বা অ্যালেক্সিয়া বলা হয়। এবং যদি রিডিং অ্যান্ড রাইটিং একসাথে আসে তখন ডিসলেক্সিয়া বলবেন, কিন্তু পার্টিকুলারলি রিডিংয়ের জন্য ডিসগ্রাফিয়া হয়, আমরা সামনে দিয়ে দেখবো। তো আশা করি ডিসলেক্সিয়া নিয়ে আপনাদের কনফিউজ থাকবে না। তারপর আমরা দেখবো ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া বা ক্যালকুলিয়া, এক্সামের মধ্যে কখনো ডিসক্যালকুলিয়া আসতে পারে, ক্যালকুলিয়াও আসতে পারে। অর্থাৎ ডিসক্যালকুলিয়া অ্যান্ড ক্যালকুলিয়া হচ্ছে একটি শিশু কোনো সংখ্যা নিয়ে যখন তার প্রবলেম হয়, অর্থাৎ গণিতের মধ্যে যখন প্রবলেম হয়, অঙ্ক করতে পারে না, অঙ্ক বুঝে না, এই ধরনের প্রবলেমকে বলা হয় ডিসক্যালকুলিয়া অথবা ক্যালকুলিয়া। তারপরে আমরা দেখবো ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়ার 3টি নাম রয়েছে, আপনারা ভালো করে জানবেন, এক্সামের মধ্যে যে কোনো একটি নাম আসতে পারে, ডিসগ্রাফিয়া, অ্যাগ্রাফিয়া অথবা
পলিওমাইলিটিক্সও বলা হয়। পলিওমাইলিটিক্স কি? এক ধরনের ডিজিজ। পলিওমাইলিটিক্স হচ্ছে এক ধরনের বেমার যে একটি শিশুর মধ্যে যখন আসে তখন একটি শিশুর হাত পা ভালো করে কাজ করতে পারে না, আর যখনও হাত পা ভালো করে কাজ করতে পারবে না তখন সে লিখতে পারবে না, তার অসুবিধা হবে। অর্থাৎ ডিসগ্রাফিয়া, এগ্রাফিয়া অ্যান্ড পলিওমাইলিটিক্স হচ্ছে রিলেটেড টু রাইটিং। অর্থাৎ যখন রাইটিংয়ের মধ্যে প্রবলেম আসে, ডাইরেক্টলি যখন বলবে একটি শিশু লিখতে পারে না, লিখতে অসুবিধা হয়, তার এই ধরনের সমস্যা রয়েছে, তো এই ধরনের সমস্যাকে আমরা বলবো ডিসগ্রাফিয়া, এগ্রাফিয়া অথবা পলিওমাইলিটিক্স। তারপরে আমরা দেখব ডিসফেজিয়া। ডিসফেজিয়া রিলেটেড টু স্পিচ অথবা এফেজিয়া। এফেজিয়া আমি লিখেছি, আপনারা লিখে নেবেন। ডিসফেজিয়া রিলেটেড টু স্পিচ, রিলেটেড টু কম্প্রিহেন্ড, অর্থাৎ সে বুঝে না, বুঝতে পারে না, কোনো কিছু পড়ে কিন্তু বুঝতে পারে না, স্পিচ করতে পারে না, বলতে অসুবিধা হয়, তার অসুবিধা হয়। কী করে? সে কথা বলতে অনেক অসুবিধা হয়, তার কী হয়? তার স্পিচ রিলেটেড সমস্যা রয়েছে, তারপরে আপনি বলতে পারেন তার বুঝতে অসুবিধা হয়। এই ধরনের সমস্যাকে আমরা বলতে পারি ডিসফেজিয়া অথবা এফেজিয়া। তারপরে আমরা দেখব ডিসপ্রেক্সিয়া বা অ্যাপ্রেক্সিয়া। ডিসপ্রেক্সিয়া অ্যান্ড এক্সপ্রেক্সিয়া হচ্ছে যখন মোটর রিলেটেড কোনো সমস্যা চলে আসে, অর্থাৎ রিলেটেড টু লোকোমোটর ডিসেবিলিটির মধ্যে যে সমস্যাগুলো চলে আসে, অর্থাৎ একটি শিশুর হাত পা প্রপারলি কাজ করে না, হাতগুলি কাঁপে এইভাবে, হ্যান্ড প্রপারলি কাজ করে না, এবং সে পড়তে গিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হয় যে তার এই মোটর ডেভেলপমেন্টের কারণে, অর্থাৎ মোটর সমস্যার কারণে তার পড়তে লিখতে অসুবিধা হয়। এই অসুবিধাগুলোকে বলা হয় ডিসপ্রেক্সিয়া অথবা অ্যাপ্রেক্সিয়া। তারপরে আমরা দেখব ডিসমরফিয়া এত কমন একটি রোগ, এখন প্রায় মানুষের মধ্যে হয়ে থাকে। ডিসমরফিয়া হচ্ছে যে কি বলতে পারেন, কনফিউজ ক্রিয়েট হওয়া, অর্থাৎ কখনো শখ চলে আসা। শখ কি শখ? যে নিজেকে নিয়ে, অর্থাৎ নিজের কোনো একটি পার্টসকে নিয়ে, কোনো একটি অঙ্গকে নিয়ে, কোনো একটি পয়েন্টসকে নিয়ে অন্যদের সাথে তুলনা করা। অর্থাৎ মনে করা যে হয়তো আমার এই শরীরের অঙ্গটি ছোটো, আমার এই শরীরের অঙ্গটি বড়, বা আমার এই শরীরের অঙ্গটি দেখতে অসুন্দর, অন্যটি সুন্দর, বা অন্য এইরকম দেখতে হয়, আমার এইরকম দেখতে লাগে। এই ধরনের যে মানুষের থিঙ্কিং রয়েছে, মানুষের যে মাইন্ডের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে, এই ধরনের ক্রিয়েটকে বলা হয় এক ধরনের ডিজিজ বলা হয়। এই ধরনের ডিজিজকে বলা হয় ডিসমরফিয়া। এটি একটি হচ্ছে লার্নিং প্রবলেম হয়ে থাকে, মানুষের ইমোশন কগনিশনের মধ্যে দখল হয়ে যায়, এবং তারপর মানুষরা লার্নিং করতে পারে না, প্রপারলি সমাজে চলতে পারে না, অসুবিধা হয়ে থাকে, অর্থাৎ ডিসমরফিয়া। তারপরে আমরা দেখব ডিসথিমিয়া হচ্ছে একজন অ্যাডাল্ট মানুষ অথবা ছোটো মানুষের হতে পারে, যখন কোনো ফেয়ার অথবা তার যখন কোনো বয়ের কারণে, তারপরে টেনশনের কারণে, স্ট্রেসের কারণে, কোনো ইভেন্টের কারণে তার যখন কি হয়, তার মানসিক ডিসব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ তার টেনশন করে গিয়ে একটি পর্যায়ে পৌঁছে যায়, তখন সে শুধু লোনলি থাকে, কারোর সাথে মেলামেশা করে না, কথা বেশি বলে না, তারপরে সে সবসময় মন মরা হয়ে থাকে। এই ধরনের মানুষকে বলা হয় ডিসমরফিয়া, আর এই ধরনের প্রবলেমকে বলা হয় ডিসথিমিয়া, অর্থাৎ টেনশনের দ্বারা, ডিপ্রেশনের দ্বারা হয়ে থাকে এগুলি। তারপরে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ এডিএইচডি, ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে আসে। এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার শিশুদের মধ্যে থাকে যে ধরনের শিশুরা কী করে, মানে নন স্টপ টকিং করে, অর্থাৎ শুধু কথা বলতে থাকে, বা কোনো একটি কাজ করতে শুধু ঝগড়া করতে থাকে, ক্লাসে গিয়ে তার অ্যাটেনশন ঠিক থাকে না। অর্থাৎ অ্যাটেনশন মিনস কী হচ্ছে, তার কোনো একটি বস্তুর দিকে তার লক্ষ্য ঠিক রাখতে পারে না, কিছু সময় এই বস্তু করবে, কিছু সময় ওই বস্তু করবে। আমাদের মানুষের মধ্যে, অ্যাডাল্ট মানুষের মধ্যে অনেক রয়েছেন, কয়দিন এই ব্যবসা করবে, কতদিন ওই ব্যবসা করবে, কতদিন ওই ব্যবসা করবে, আর শুধু লস হয়ে থাকে, অর্থাৎ যে কোনো একটি ফিল্ডের মধ্যে কাজ করে না। অর্থাৎ এদের প্রবলেম রয়েছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ এডিএইচডি। কি বলা হয়? এডিএইচডি ফুল ফর্ম হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তার বৈশিষ্ট্য কী হতে পারে? তার কোনো একটি কাজের মধ্যে, পড়ার মধ্যে বেশি সময় মন লাগাতে পারে না, মন চলে যায়, অন্যদিকে চলে যায়, তারপর নন স্টপ টকিং করে, কোনো একটি কাজ দিলে তাকে প্রপারলি করতে পারে না। এই ধরনের সমস্যা যা শিশুর মধ্যে রয়েছে, এই শিশুকে বলা হয়, এবং এই সমস্যাকে বলা হয় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তারপরে আমরা দেখব আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে অটিজম। আমরা সবাই অটিজম জানি, কিন্তু অটিজমের শর্ট ফর্ম হচ্ছে ASD, অর্থাৎ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হচ্ছে একটি গ্রেট প্রবলেম বর্তমানে সমাজের মধ্যে দেখা যায়। অনেক মানুষের মধ্যে এই প্রবলেমটি হয়ে থাকে, এই ডিসঅর্ডারটি হয়ে থাকে, যে কি হয়, যে সমাজের সাথে মেলামেশা করতে পারে না, ইন্টারাকশন করতে পারে না, সোশ্যাল কমিউনিকেশন করতে পারে না, সমাজের মানুষের সাথে মেলামেশা করতে পারে না, কথা বলতে ভালো পায় না, একা থাকতে ভালো পায়, অর্থাৎ কি করবে, শুধু মনমরা থাকে। এই ধরনের মানুষকে বলা হয়, এই ধরনের প্রবলেমকে বলা হয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ASD। ভালো করে মনে রাখবেন, সে কথা
বলতে পারে না, অর্থাৎ সে কথা বলতে পারে না মানে কথা বলার ইচ্ছাও হয় না, কথা বলে না, সে কমিউনিকেট করে না, সমাজের সাথে মিলামিশা করে না, সে একা একা থাকে, অর্থাৎ তার অটোইজম, সে নিজে নিজে থাকে, অর্থাৎ নিজে নিজেকে পছন্দ করে, কাউকে পছন্দ করে না, কারোর সাথে কথা বলে না, সমাজের সাথে ইন্টারাকশন করে না, সমাজের মানুষের সাথে মিলামিশা করে না, এই ধরনের প্রবলেমকে বলা হয় অটোইজম। শর্ট বলি থাকি, কিন্তু অটোইজম তার ফুল নাম হচ্ছে অটোইজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং শর্ট ফর্ম হচ্ছে SSD। তারপরে আমরা দেখব পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার অর্থাৎ PTSD। PTSD হয়তো আপনারা অনেকে নতুন পাচ্ছেন, এগুলি ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে আসে। PTSD অর্থাৎ হচ্ছে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। স্ট্রেস বলতে আমরা বুঝতে পারছি যে স্ট্রেসের দ্বারা যে ডিসঅর্ডার হয়, কোনো ইভেন্টের কারণে একজন মানুষের কি হলো, জীবনের মধ্যে কোনো এমন একটি ইভেন্ট, এমন একটি ঘটনা ঘটলো যার ফলে তার জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। অনেক সময় কি হয়, মানুষের জীবনের মধ্যে এমন একটি ইভেন্ট ঘটে, এমন একটি অ্যাক্সিডেন্ট হয়, এমন কিছু একটি ঘটে যার ফলে মানুষের জীবনটা পুরোপুরি শেষ হয়ে যায়। এই ধরনের যে মানুষ রয়েছেন, যে বা যারা রয়েছেন, তাদেরকে বলা হয় পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যে তারা লিপ্ত রয়েছে, অর্থাৎ এই বেমারে তারা পীড়িত রয়েছে। স্ট্রেস মিনস টেনশন, ডিপ্রেশন, এগুলির ফলে অ্যাডাল্ট মানুষের মধ্যে যখন চলে আসে, অর্থাৎ বড় হওয়ার পর কোনো একটি ইভেন্টের ফলে, কোনো একটি কারণে, কোনো একটি ঘটনার ফলে মানুষটি ভালো ছিল, কিন্তু কোনো একটি মানুষের কারণে হতে পারে, কোনো একটি মানুষ তাকে কি দিয়ে ধোঁকা দিয়েছে, অথবা কোনো একটি মানুষের কারণে সে এমন একটি কষ্ট পেয়েছে যে কষ্টটি সে কোনো ভুলতে পারেনি। এই ধরনের কষ্টের ফলে তার ডিপ্রেশন চলে এসেছে, তার টেনশন চলে এসেছে, এবং যার ফলে তার মাইন্ডের কাজ করা বাদ দিয়ে দিয়েছে, অর্থাৎ তার মাইন্ড একদম প্যারালাইজড হয়ে গিয়েছে এবং সে কী করে একদম সবসময় টেনশনের মধ্যেই থাকে। এই ধরনের মানুষকে, এই ধরনের মানুষের যে হালত রয়েছে, এই তার সিচুয়েশনকে বলা হয় পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যে রয়েছে। আশা করি এই ডিসঅর্ডারগুলি আপনাদের আর কখনো ডাউট হবে না। ডিসলেক্সিয়া, অ্যালেক্সিয়া সেম, রিডিং রিলেটেড কোজ হতে পারে, পড়তে পারে না, ওয়াজ এগুলি উল্টা মিরর ইমেজ পড়ে। ডিসক্যালকুলিয়া হচ্ছে তার গণিতের মধ্যে সমস্যা হবে, ডিসগ্রাফিয়া হচ্ছে তার রাইটিংয়ের মধ্যে সমস্যা হবে। ডিসগ্রাফির আরও নাম রয়েছে গ্রাফিয়া, পলিওমোলিটিক্স বলা হয়। তারপরে হচ্ছে ডিসফেজিয়া হচ্ছে রিলেটেড টু স্পিচ, স্পিচ হতে পারে, কম্প্রিহেন্ড হতে পারে, কম্প্রিহেন্ড মানে বুঝতে পারে না, স্পিচ করতে পারে না। ডিসপ্রেক্সিয়া হচ্ছে রিলেটেড টু লোকোমোটর, তার মোটরের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ তার ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সম্পর্কযুক্ত, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট প্রপারলি হয় না, তাই এই ধরনের হচ্ছে ডিসপ্রেক্সিয়া। তারপর হচ্ছে ডিসমরফিয়া হচ্ছে যে একজন মানুষ কি করে নিজের কোনো অঙ্গকে অন্য মানুষের সাথে অঙ্গের সাথে তুলনা করে এবং কি করে তার কনফিউশন ক্রিয়েট হয়, ডাউট ক্রিয়েট হয় যে হয়তো আমার অঙ্গটা ভালো না, আমার অঙ্গটা খারাপ, আমার অঙ্গটা ছোটো, আমার অঙ্গটা বড়, এইভাবে শখ আসে, তাকে বলা হয় ডিসমরফিয়া। তারপরে ডিসথেমিয়া হচ্ছে টেনশনের দ্বারা, স্ট্রেসের দ্বারা যখন কোনো মানুষের একটি সিচুয়েশন পরিবর্তন হয়ে যায় এবং তার পূর্বের সিচুয়েশন থেকে নতুন একটি সিচুয়েশন ক্রিয়েট করে যা অন্ধকারের দিকে তাকে নিয়ে যায়, তাকে বলা হয় ডিসথেমিয়া। তারপর হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অর্থাৎ ADHD। এই ADHD-কে বলা হয় মিনস একজন মানুষ যখন কি করে, একজন মানুষ কোনো একটি কাজের মধ্যে বেশি সময় তার ধ্যান রাখতে পারে না, নন স্টপ কথা বলতে থাকে, কোনো একটি কাজ দিলে প্রপারলি করতে পারে না, এই ধরনের মানুষ অসংখ্য রয়েছে, তাদেরকে বলা হয় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তারপরে আমরা দেখবো অটোইজম স্পেকট্রাম ডিসঅর্ডার অর্থাৎ অটোইজম হচ্ছে সমাজের সাথে মিলামেশা করতে পারে না, কমিউনিকেশন করতে পারে না, কথাবার্তা বলতে পারে না, এই ধরনের সমস্যাকে বলা হয় অটোইজম স্পেকট্রাম ডিসঅর্ডার অর্থাৎ ASD। তারপরে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, মানুষের কোনো একটি ইভেন্টের ফলে, কোনো একটি ঘটনার ফলে, জীবনের মধ্যে ঘটে যাওয়ার ফলে তার জীবনকে পুরোপুরি পাল্টিয়ে দেয় এবং তার জীবনের মধ্যে স্ট্রেস চলে আসে, টেনশন চলে আসে এবং যার ফলে তার জীবনের মধ্যে অন্ধকার চলে আসে। এই ধরনের সিচুয়েশনকে, এই ধরনের মানুষের সিচুয়েশনকে বলা হয় পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। আশা করি এগুলি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা সামনের দিকে অগ্রসর হই। এখন আমরা একে একে একটি একটি করে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। ফার্স্ট আমরা টপিকটি দেখে নেই, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক NCF। NCF আমাদের ভারতবর্ষের মধ্যে টোটাল 4টি হয়েছে। নাম্বার 1 হচ্ছে 1975, নাম্বার 2 হচ্ছে 1988, নাম্বার 3 হচ্ছে 2000 and নাম্বার 4 হচ্ছে 2005। এই 5টি থেকে আমাদের 2000 and 2005 এর কিছু বৈশিষ্ট্য, কিছু পয়েন্ট জানতে হবে যেগুলো এক্সামের মধ্যে এসেছিল এবং আসার সম্ভাবনা রয়েছে। এই দুটি আমাদেরকে জানলে হবে।
বাস আমাদের কোনো প্রয়োজন নেই, এক্সামের মধ্যে এই দুইটি থেকে আসে না, অর্থাৎ 2000 and 2005 থেকে আসে। প্রথমে আমরা 2000 দেখে নিই। 2000 এনসিএফ থেকে শুধুমাত্র একটি পয়েন্ট আপনারা মনে রাখবেন, এনসিএফ 2000 এসে কি বলেছে, এনসিএফ 2000 এসে বলেছে যে আমি প্রথমে বলে দিয়েছিলাম এই পয়েন্ট এই টপিক থেকে ইভিএস এর মধ্যে আসে, তারপরে ম্যাথস, তারপর ইংলিশ, বেঙ্গলি প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আসে এই পয়েন্ট থেকে কোয়েশ্চন। তো এনসিএফ 2000 এসে বলেছে যে ইন্টিগ্রেটেড কি হবে, এডুকেশনটা ইন্টিগ্রেটেড হবে, অর্থাৎ ইন্টিগ্রেটেড কি হবে ইভিএস এর মধ্যে। যখন আমরা ইভিএস পড়ব তখন দেখবেন ইভিএস এর মধ্যে ক্লাস 3 to 5 এর মধ্যে কি হবে, এই তিনটি সাবজেক্ট ইন্টিগ্রেটেড করে, ইন্টিগ্রেটেড লার্নিং বলেছে 2000 যে ইন্টিগ্রেটেড করে পড়ানো হবে, অর্থাৎ তিনটি সাবজেক্ট কি কি, সায়েন্স, সোশিয়াল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডি, এই তিনটিকে একত্রিত করে পড়ানো হবে, এই তিনটিকে একত্রিত করে পড়ানো হবে ইন্টিগ্রেটেড বলেছে জিওর মধ্যে। এই জন্য আপনারা দেখতে পাবেন যে সরকারি রুলে এই তিনটি সাবজেক্টকে প্রায় একই সাবজেক্টে পরিণত করে পড়ানো হয়। এই জন্য এনসিএফ 2000 বলেছে যে ইন্টিগ্রেটেড লার্নিং হবে, ইন্টিগ্রেটেড করেছে 2000, অনলি 2000 এই পয়েন্টটি আপনারা মনে রাখবেন। তারপর আমরা দেখব এনসিএফ 2005 আমাদেরকে ব্রিফলি আলোচনা করতে হবে এবং ভালো করে বুঝতে হবে এক্সামের মধ্যে, যেহেতু এনসিএফ 2000 এখন পর্যন্ত এনসিএফ আসেনি এবং এর 2005 এর এনসিএফ বর্তমান পর্যন্ত চলছে এবং আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই 2000 এনসিএফ 2005 এই 2005টি। ফার্স্ট অফ অল আমরা দেখে নেই 2005 এনসিএফটি অর্থাৎ কনস্ট্রাকটিভিজমের উপরে ডিপেন্ড করে তৈরি করা হয়েছিল। কনস্ট্রাকটিভিজম আমরা দেখেছিলাম সোশ্যাল কনস্ট্রাকটিভিজম হতে পারে, রেডিক্যাল কনস্ট্রাকটিভিজম হতে পারে, অর্থাৎ কনস্ট্রাকটিভিজমের উপরে ফলো করে 2000 এনসিএফ 2005 হয়েছে। এনসিএফ 2005 কনস্ট্রাকটিভিজম কি, অর্থাৎ শিশুদের অ্যাক্টিভ এঙ্গেজমেন্টের উপরে বিলিভ করে, অর্থাৎ এনসিএফ চায় যে একটি শিশু এঙ্গেজমেন্ট হয়ে যুক্ত হয়ে অ্যাক্টিভিটি করে লার্নিং বাই ডুইং করে শিক্ষক, এবং শিশুকে রুট মেমোরাইজেশন যাতে না দেওয়া হোক, এই হচ্ছে কনস্ট্রাকটিভিজম। এবং কনস্ট্রাকটিভিজমের উপরে বেস করে 2005 এর এনসিএফ তৈরি হয়েছিল। 2005 এর এনসিএফ তৈরি করেছিলেন প্রফেসর ওয়েশপাল সিং, উনি তৈরি করেছিলেন, ওনার আন্ডার দ্য লিডারশিপে ওনার তৈরি হয়েছিল। তারপরে আমরা এনসিএফ কি বলেছি এগুলো আমরা জানি। ফার্স্ট অফ অল এনসিএফ বলেছে যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলেছে, অর্থাৎ এডুকেশন সিস্টেমকে বলেছে যে চাইল্ড সেন্ট্রিক হতে হবে, অর্থাৎ শিশুকে সিস্টেমের জন্য নয়, অর্থাৎ সিস্টেমকে শিশুর জন্য তৈরি করতে হবে। মনে রাখবেন এক্সামের মধ্যে আসে শিশু সিস্টেমের জন্য নয়, সিস্টেমকে শিশুর জন্য তৈরি করতে হবে। এই জন্য চাইল্ড সেন্ট্রিক এডুকেশন নাম্বার 1 পয়েন্ট দিয়েছে এনসিএফ। তারপরে এনসিএফ বলেছে যে একটি শিশুকে তার স্কুলের মধ্যে দেওয়ালের মধ্যে রেখে তাকে শেখানো হবে না, অর্থাৎ তার ওয়ার্ল্ডসের সাথে যুক্ত করে তাদের শেখানো হবে, অর্থাৎ তার প্র্যাকটিক্যাল লাইফের সাথে মানে ফিল্ড ভিজিটে নিয়ে, তারপরে প্র্যাকটিক্যাল জিনিস দেখিয়ে। তারপরে এই জন্য দেখবেন আপনারা বর্তমানে স্কুলের মধ্যে অনেক টাকা আছে, ফান্ড আসে যে প্রাইমারি স্কুলের বাচ্চাগুলি নিয়ে যাতে ভিজিটের মধ্যে যাওয়া হয়, অর্থাৎ ফিল্ড ভিজিট করে এনসিএফ বলেছে ফিল্ড ভিজিট করে শিশুদেরকে প্র্যাকটিক্যাল জ্ঞান দিয়ে তাদেরকে শেখানো হবে, অর্থাৎ স্কুলের মধ্যে বসিয়ে শুধু 4টি দেওয়ালের মধ্যে বসিয়ে পড়ানো হবে তা নয়, অর্থাৎ শিশুদেরকে আউট ওয়ার্ল্ডের সাথে সংযুক্ত করে শেখানো হবে এনসিএফ বলেছে। তারপর কি বলেছে এনসিএফ বলেছে যে একটি শিশুকে কি করা হবে, শুধু বুক থেকে শেখানো হবে তা নয়, বুকের বাইরে গিয়া বিয়ন্ড দ্য বুক মিনস, এক্সামের মধ্যে আসে বিয়ন্ড দ্য বুকস কি, বিয়ন্ড দ্য বুকস মিনস কি, বিয়ন্ড দ্য বুকস মিনস হচ্ছে যে শুধু বুক থেকে পড়ানো হবে তা নয়, অর্থাৎ বুকের বাইরে গিয়েও শিশুদেরকে অন্যান্য এক্সাম্পল দিয়ে নন এক্সাম্পলস দিয়ে পড়ানো হবে এবং শিশুদেরকে বোঝানো হবে, শিক্ষা প্রদান করা হবে। এবং বিয়ন্ড দ্য বুকস বলতে বোঝানো হয় যে অন্যান্য স্কলাস্টিক যে সাইটগুলি রয়েছে এগুলি আমরা এভালুয়েশনের মধ্যে বুঝবো, দেখবো। তারপরে দেখেন, তারপর এনসিএফ 2005 এসে বলেছে যে একটি শিশুকে তার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে তাদেরকে শিক্ষা দেওয়ানো হবে, এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ তাকে কোনো ইম্পোজ করে শেখানো হবে না, অর্থাৎ তার যে এক্সপিরিয়েন্স রয়েছে তার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে তাদেরকে শেখানো হবে, অর্থাৎ রুট মেমোরাইজেশনকে স্টপ করেছে, অর্থাৎ রুট মেমোরাইজেশন কি মুখস্থ বিদ্যা নাই, মুখস্থ করিয়ে না, তাকে বুঝিয়ে পড়ানো হবে, আউট ওয়ার্ডসের সাথে এক্সাম্পল দিয়ে আউট ওয়ার্ল্ডের সাথে তাকে সংযুক্ত করে তাদের শেখানো হবে, ফিল্ড ভিজিট করিয়ে প্র্যাকটিক্যাল কোনো জিনিস কংক্রিট জিনিস দেখিয়ে তাকে শেখানো হবে। এবং টিএলএম ইউজ করে, এই জন্য টিএলএম এসেছে, এরপর থেকে এনসিএফের পাওয়ার থেকে টিএলএম এসেছে। টিএলএম কি, টিএলএম টিচিং লার্নিং মেটেরিয়ালস আমরা কেন ইউজ করে থাকি, যে কংক্রিট বস্তুটিকে দেখিয়ে যখন আমরা কোনো একটি চ্যাপ্টারকে পড়াবো তখন শিশু কি ভালো করে বুঝতে পারবে, অর্থাৎ রুট মেমোরাইজেশন হবে না, তার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে। এনসিএফ এই পয়েন্টগুলি দিয়েছে। এবং এনসিএফ আরেকটি পয়েন্ট দিয়েছে 2005, এনসিএফ 2005 বলেছে যে ইভিএসের মধ্যে ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2 মধ্যে কোনো বুক
এনভায়রনমেন্টাল স্টাডির কোনো বুক হবে না, অর্থাৎ ক্লাস 1 ক্লাস 2 মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যাথসের দ্বারা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যাথসের সাথে সংযুক্ত করে এনভায়রনমেন্টাল স্টাডি পড়ানো হবে ইভিএস এর এই এনসিএফ 2005 বলেছে। এই পয়েন্টগুলি আপনারা মনে রাখবেন। আবারও বলে দিই 2005 চাইল্ড সেন্টার ফার্স্ট অফ অল কনস্ট্রাকটিভিজের উপর বেস করে 2005 হয়েছে। প্রফেসর ওয়েশ পাল সিংগুনি এনসিএফ 2005 কনস্ট্রাক্ট করেছেন। তারপর বলতে পারেন চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এনেছে, চাইল্ড সেন্ট্রিক সিস্টেম শিশুদের জন্য, শিশু সিস্টেমের জন্য নয়। তারপরে এনসিএফ কি রুট মোবিলাইজেশনকে স্টপ করেছে। এনসিএফ বলেছে যে ওয়ালের মধ্যে স্কুলের মধ্যে রেখে শিশুকে শেখালে হবে না, আউট ওয়ার্ল্ডের সাথে যুক্ত করে শেখাতে হবে, শিশুকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিতে হবে। তারপরে শিশুকে কি করতে হবে, শিশুকে তার বয়সের প্রাধান্য দিতে হবে এবং চাইল্ড সেন্ট্রিক এডুকেশন পড়াতে হবে। তারপরে এনসিএফ 2005 বলেছে যে বিয়ন্ড দ্য বুক, অর্থাৎ বুকের বাইরে গিয়েও পড়াতে হবে, শুধু বুক পড়ালে হবে না। এক্সামের মধ্যে আসে যে টেক্সট বুক অনলি নয়, টেক্সট বুক হচ্ছে ওয়ান অফ দ্য অথেন্টিক মেটেরিয়াল। এক্সামের মধ্যে আসে যে টেক্সট বুক অনলি মেটেরিয়াল স্কুলের মধ্যে অ্যাভেলেবল নয়, ওয়ান অফ দ্য অথেন্টিক মেটেরিয়াল। ওয়ান অফ দ্য মেটেরিয়াল আরও মেটেরিয়াল হতে পারে। তো এগুলি আপনারা মনে রাখবেন। এনসিএফ 2005 থেকে এই পয়েন্টগুলি এক্সামের মধ্যে আসে এবং কিভাবে আসে আমি বলে দিয়েছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন এনসিএফ 2005। এখন আমরা দেখব এনসিএফ 2005 যখন আসে, আরও এক দুইটি কথা মনে রাখবেন, তখন 22টি ল্যাঙ্গুয়েজে এনসিএফ 2005, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনের মধ্যে 8 নম্বর শিডিউলের মধ্যে 22টি ল্যাঙ্গুয়েজ, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই 22টি ল্যাঙ্গুয়েজ দিয়ে এই এনসিএফ 2005কে ট্রান্সলেট করা হয়েছিল এবং মোর দেন 70 স্টেটের মধ্যে লাগু করা হয়েছিল 2005-এ। এখন তো অনেকটা স্টেটে লাগু হয়ে গিয়েছে এই রুলসগুলি। এবং এনসিএফ যখন লাগু করানো হয় তখন সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি স্টেটকে 10 লক্ষ করে দেওয়া হয়েছিল, যাতে এই সিলেবাসকে, এনসিএফের যে সিলেবাস রয়েছে এই সিলেবাসকে তাদের সিলেবাস সাথে ইন্টিগ্রেটেড করে ইমপ্লিমেন্ট করা হয়। এগুলি পয়েন্ট মনে রাখবেন। এনসিএফে কী কী দিয়েছে, এনসিএফ 2005 কী দিয়েছে, 2000 শুধু একটি পর্দা দিয়েছে যে ইন্টিগ্রেটেড লার্নিং হবে এবং 2005 বাকি সব পয়েন্টগুলি 2005 দিয়েছে। তারপরে আমরা দেখব আরটিই অ্যাক্ট, এত ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। আরটিই অ্যাক্টের পূর্বে আরেকটি পয়েন্ট রয়ে গিয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি। এখন আমরা দেখব ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি। এনইপি আমরা জানবো। এনইপি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি ভারতবর্ষের মধ্যে 3টি এসেছিল। নাম্বার 1 এসেছিল 1968-এ, নাম্বার 2 এসেছিল 1986-এ এবং নাম্বার 2 এসেছিল 2020-তে। তো এগুলি আপনারা মনে রাখবেন। নাম্বার 1 এসেছিল 1986, এর থেকে আমরা কিছু পয়েন্ট শিখব। 1986 থেকে শুধু একটি পয়েন্ট শিখব এবং 8 থেকে আমরা 3-4টি পয়েন্ট আমরা শিখব। এই 3টি এনইপি থেকে কয়েকটি আমরা কনসেপ্ট শিখতে হবে, বুঝতে হবে। ফার্স্ট অফ অল দেখেন, এই 1986-এ যখন এনইপি আসে, ন্যাশনাল এডুকেশন পলিসি আসে, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, ওনাকে আয়রন লেডি বলা হতো। তো 1986-এ যখন এডুকেশন পলিসি আসে তখন আমরা দেখতে পাই বা আমরা জানি যে তখন কটারি কমিশন, অর্থাৎ দৌলত সিং কটারি, ডিএস কটারি যাকে বলা হয়, কটারি কমিশন ছিল। অর্থাৎ কটারি কমিশন 1964-এ আসে। 1964 থেকে 1960 অবধি পর্যন্ত কটারি কমিশন কী করে, এডুকেশন সিস্টেমকে কটারি কমিশন এই জন্য বলা হয় যে দৌলত সিং কটারি এই এডুকেশন সিস্টেম দিয়েছিলেন, এই জন্য বলা হয় যে কটারি কমিশন। কটারি কমিশন কে দিয়েছিল, আমাদেরকে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা দিয়েছিল। এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এখন অবধি পর্যন্ত আমাদের চলছে এবং এগুলি আরটিই অ্যাক্ট এসে আরও মজবুত করে ইমপ্লিমেন্ট করেছে। তো আমরা দেখব 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কি। এই 1986 থেকে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আমাদেরকে জানতে হবে। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আমরা জানবো। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলতে কটারি কমিশন বলেছে এবং আরটিই অ্যাক্ট বর্তমানে তা ইমপ্লিমেন্ট করেছে এবং বর্তমানে এডুকেশন সিস্টেমের মধ্যে চলছে এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। মনে রাখবেন, ভালো করে ইয়াদ করবেন। ল্যাঙ্গুয়েজের মধ্যে আসে, বাংলার মধ্যে আসে, ইংলিশের মধ্যে আসে, এই পয়েন্টগুলি সিডিপির মধ্যেও আসে। তো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কি? 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা হচ্ছে যে একটি শিশুকে 3টি ভাষা শিক্ষা দিতে হবে, অর্থাৎ 3টি ভাষার দ্বারা শিক্ষা দিতে হবে, অথবা একজন সিটিজেনকে, একজন নাগরিককে 3টি ভাষা শিখতে হবে, ওনার শিক্ষাগত যোগ্যতার মধ্যে দিয়ে হোক, স্কুলে গিয়ে হোক এবং অন্যান্য বাবদে হোক। ও কটারি কমিশন কী বললো যে এডুকেশনের মধ্যে 3টি ল্যাঙ্গুয়েজ দ্বারা শিশুদেরকে মাল্টি ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। কীভাবে? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে একটি শিশুর যে তার মাদার ল্যাঙ্গুয়েজ। একজন শিশুকে তাকে ফার্স্ট কী হবে, তার মাদার ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, অর্থাৎ সে শিখবে মাদার ল্যাঙ্গুয়েজের দ্বারা। যখন প্রাইমারি স্কুলে থাকবে আমরা ল্যাঙ্গুয়েজে গিয়ে এলাবোরেট ডিসকাশন করব। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী শিখবে সে? 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী হবে? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে তার মাদার ল্যাঙ্গুয়েজ, অথবা রিজনাল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, ল্যাঙ্গুয়েজ 1 বলতে পারেন। মাদার ল্যাঙ্গুয়েজ, রিজনাল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ 1 সেম।
ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে তাকে মাদার ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, যে যে এলাকার মধ্যে রয়েছে তার মাদার ল্যাঙ্গুয়েজ ওই এলাকায় মাদার ল্যাঙ্গুয়েজ হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে যদি হিন্দি স্পিকিং স্টেট হয়, অর্থাৎ কোনো স্টেট যে স্টেটে হিন্দি বলা হয় ওই স্টেটের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হবে। ভালো করে বুঝবেন, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ভালো করে বুঝে নেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে তার মাদার টাং, মাদার টাং হবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে L2 হবে, অর্থাৎ যে স্টেটের মধ্যে হিন্দি বলা হয় এই স্টেটের জন্য L2 হবে MIL, অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যে কোনো একটি হবে অথবা ইংলিশ হবে। ভালো করে বুঝবেন, ইংলিশ হবে। নন হিন্দি স্পিকিং স্টেট, অর্থাৎ যে স্টেটের মধ্যে হিন্দি বলা হয় না এই স্টেটের জন্য কি হবে, এই স্টেটের জন্য কি হবে, এই স্টেটের জন্য হবে যে ইংলিশ হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হবে MIL। এই জায়গায় কনফিউশন হয়, ভালো করে বুঝবেন। হিন্দি স্পিকিং স্টেজের জন্য কি হবে ইংলিশ, সরি হিন্দি নন হিন্দি স্পিকিং স্টেজের জন্য হিন্দি হবে অ্যান্ড ইংলিশ হবে, ইংলিশ হবে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 1 তো সবার জন্য মাদার টাং হবে, ল্যাঙ্গুয়েজ 2 হবে যে স্টেটগুলির মধ্যে হিন্দি বলা হয় এই স্টেটগুলির মধ্যে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হবে যে কোনো একটি 22টি ল্যাঙ্গুয়েজ থেকে অথবা ইংলিশ হবে। এবং যে স্টেটের মধ্যে হিন্দি বলা হয় না এই স্টেটের মধ্যে হিন্দি হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ হবে। ভালো করে বুঝবেন। L3 হচ্ছে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 3 হচ্ছে হিন্দি স্পিকিং স্টেটের মধ্যে কি হবে, L3 হবে ইংলিশ। ভালো করে বুঝবেন, ইংলিশ এবং অথবা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এই মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এই জায়গার মধ্যে যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজটি নিয়েছেন তা নয়, আলাদা একটি আদার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এই মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে বাদ দিয়ে আরেকটা একটি মডার্ন ল্যাঙ্গুয়েজ হতে হবে। অথবা নন হিন্দি স্পিকিং স্টেটের মধ্যে কি হবে, থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে কি ইংলিশ তো নিয়ে নিয়েছেন, হিন্দি ইংলিশ কি হবে, ইংলিশ হবে অ্যান্ড মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হবে। যা উনি নিয়েছেন তা নয়, যা বাদে নেওয়া হয়েছে তা হবে। হিন্দি নিয়ে নিলে হবে না, তার নেক্সট হবে। আবার বলে দেই, ল্যাঙ্গুয়েজ 1 হবে মাদার টাং রিজনাল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ 2 হবে হিন্দি স্পিকিং স্টেটের জন্য মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হবে যে কোনো একটি অথবা ইংলিশ হবে, এবং নন হিন্দি স্পিকিং স্টেটের জন্য হিন্দি ইংলিশ যে কোনো একটি হবে। থার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ হবে। থার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে স্টেটের মধ্যে হিন্দি বলা হয় তার জন্য ইংলিশ হবে অথবা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হবে। আর যে স্টেটের মধ্যে হিন্দি বলা হয় না অর্থাৎ তাদের জন্য ইংলিশ হবে অথবা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হবে। ভালো করে বুঝবেন, ফরম্যাটগুলি বুঝবেন, কোনটি আগে আসছে কোনটি পরে আসছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কীভাবে আসছে, থার্ড ল্যাঙ্গুয়েজে কীভাবে আসছে, এগুলি এক্সামের মধ্যে আসে। এবং বিএড ডিএলএড যে কোনো কম্পিটিটিভ এক্সাম অবজেক্টিভ সাবজেক্টিভ এক্সামের মধ্যে সাবজেক্টিভও আসে অবজেক্টিভও আসে, এগুলি এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি আসে, ইংলিশের পেপারের মধ্যে আসে। ইভেন ডিগ্রির মধ্যে যদি আপনি ইংলিশ নিয়ে থাকেন এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা থেকে ডিগ্রির মধ্যেও কোয়েশ্চন আসে। আমরা 1968-এর এনইপি বুঝে নিলাম। এখন আমরা দেখব 1986 এনইপি কি। 1986-এর এনইপি থেকে একটি পয়েন্ট শুধু আমাদেরকে শিখতে হবে যে 1986-এর এনইপি তখনকার সরকার ছিলেন রাজীব গান্ধী ভারতবর্ষের, এবং তখন একটি পয়েন্ট আমাদেরকে জাস্ট জানতে হবে। একটি পয়েন্ট কি, এই 1986-এর এনইপি বলেছে যে শিক্ষা হবে ইন্টিগ্রেটেড। অর্থাৎ আমরা যখন এই জায়গায় পড়বো ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এডুকেশনে, ইন্টিগ্রেটেড বুঝবো। ইন্টিগ্রেটেড উনি শিক্ষাকে বলেছেন, অর্থাৎ উনি শিক্ষাকে ইন্টিগ্রেট করেছেন, এডুকেশন সিস্টেমকে ইন্টিগ্রেট করেছেন। আর আমরা এনসিএফ এর মধ্যে দিকে দেখেছিলাম যে চাইল্ড সেন্টার্ড এডুকেশন মিনস টিচার সেন্টার থেকে চাইল্ড সেন্টারে কনভার্ট করা হয়েছে, অর্থাৎ শিশুকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইন্টিগ্রেটেড আর আলাদা আলাদা পয়েন্ট রয়েছে, মনে রাখবেন। 1986 বলেছে ইন্টিগ্রেটেড, আর 2000 এনসিএফ 2000 কি বলেছে, ইন্টিগ্রেটেড কি করেছে, সাবজেক্ট ইন্টিগ্রেটেড করেছে। 2000 এনসিএফ 2000 এসে সাবজেক্টকে ইন্টিগ্রেটেড করেছে, শিশু এবং শিক্ষাকে ইন্টিগ্রেটেড করেছে, সিলেবাসকে ইন্টিগ্রেটেড করেছে, এবং এনইপি এডুকেশন পলিসি 1986 করেছে, এডুকেশন সিস্টেমকে ইন্টিগ্রেট করেছে। ভালো করে বুঝবেন। তারপরে 2020 থেকে আমাদেরকে অনেকটা পয়েন্ট শিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি 2020-তে আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদী ছিলেন প্রধানমন্ত্রী, যিনি প্রেজেন্ট শপথ নিয়েছেন, মেবি আরও 5 ইয়ার্স থাকবেন। জোট সরকার হয়েছে, যদি জোট সরকার চলে যায় তো বঙ্গ হয়ে যাবে। আমরা জানি যে জোট সরকারের যখন জোট হয়ে সরকার গঠন করে তখন কমজোর সরকার গঠন হয়, যখন জোট চলে যায় তখন সরকার ভেঙে যায়। তো যাই হোক, আমরা পলিটিক্স যখন পড়বো এগুলি নিয়ে আলোচনা করব, পলিটিক্সের কথা। তো 2020 যখন নরেন্দ্র মোদী ছিলেন তখন আমরা দেখব যে এডুকেশন পলিসি এসেছিল। বর্তমানে যে এডুকেশন পলিসি চলছে এই এডুকেশন পলিসির কয়েকটি আমাদেরকে পয়েন্ট জানতে হবে।
ক্লাস লং হচ্ছে, কিন্তু মনে রাখবেন এই ক্লাস থেকে ভালো করে যদি বুঝে নেন 10-12টি কোয়েশন কমন এক্সামের মধ্যে আসবে 5টি সাবজেক্ট রিলেটেড, অর্থাৎ আউট অফ 150 আপনি 10-12 মার্কস ক্যারি করতে পারবেন শুধু অনলি ওয়ান ক্লাস থেকে। অনেকে কি করে এই টপিকগুলি আমি একটি টপিক একটি ক্লাস আলোচনা করতে পারতাম, কিন্তু সময় নেই এবং আমার লং করার ইচ্ছা নেই যে আমি 50টা ক্লাস তৈরি করব, 60টা তৈরি করব, 35টা তৈরি করব না। আজ পর্যন্ত শুধু 10টি ক্লাস হয়েছে এবং টেকনিক্যাল ইস্যুর জন্য একটি ক্লাসে ডিভাইড করে 2টি হয়েছে, অর্থাৎ 11-12টা ক্লাসের মধ্যে সম্পূর্ণ সিডিপি ক্লিয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাদের সম্পূর্ণ সিডিপি যা পেডাগজি 90 মার্কস আছে, পেডাগজি আপনার 12টা ক্লাসের মধ্যে আমি কভার করার চেষ্টা করছি। এতটা ইউনিক ট্রাই করে আপনাদের প্রতিটা পয়েন্ট যাতে একসাথে নিয়ে আসি। একটু লং হলে আপনি ওয়াচ করবেন, ডেফিনেটলি আপনার কাজে আসবে। তো আমরা দেখে নেই এনইপি 2000 থেকে 2020 থেকে আমাদের কী শিখতে হবে। নাম্বার 1, এনইপি 2020 কী দিয়েছে? 5 + 3 + 3 + 4 এই সিস্টেমটি দিয়েছে। নাম্বার 1 আমাদেরকে বুঝতে হবে। নাম্বার 2 দিয়েছে কি? এনইপি দিয়েছে 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট দিয়েছে, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট। 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট দিয়েছে এবং থার্ড পয়েন্ট হচ্ছে ফারাক দিয়েছে। এই 3টি পয়েন্ট আমরা জানবো, বোঝার চেষ্টা করব। 5 + 3 + 3 কি? এডুকেশন সিস্টেমকে, ক্লাসেসগুলিকে এইভাবে ভাগ করেছে। এক্সামের মধ্যে আসে যে 2020 এনইপি ক্লাসগুলিকে কিভাবে ডিভাইড করেছে, এইভাবে দিয়েছে, অর্থাৎ 5 + 3 + 3। অর্থাৎ আমরা উপর থেকে চলে আসি তো বুঝতে পারবেন। অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12 এই 4টি ক্লাস হচ্ছে 4, অর্থাৎ 9, 10, 11, 12 মিলে একটি এক্সাম হবে। 9, 10, 12 মিলে একটি সেশন হবে। 9, 10, 12 মিলে 4, অর্থাৎ 9, 10, 11, 12। তারপরে আমরা পিছনে চলে আসি, অর্থাৎ 8, 7, 6 এই হচ্ছে 3। তারপর আমরা চলে আসি, তারপর হচ্ছে 5, 4, 3 এই হচ্ছে আবার 3। এরপরে 5 কোথায় থেকে আসলো? এরপরে 5 হচ্ছে ক্লাস 1, ক্লাস 2। তারপরে আমরা দেখব কেজি 1, কেজি 2 এবং বালওয়ারির মধ্যে 1 ইয়ার থাকে। এই বালওয়ারির 1 ইয়ার মিলে 5 ইয়ার্স হচ্ছে, অর্থাৎ বালওয়ারির মধ্যে প্রি স্কুল হচ্ছে 2 ইয়ার্স। কেজি 1, ক্লাস 1, ক্লাস 2। কেজি 2 থেকে কেজি 1, কেজি 2 একই ক্লাস ধরা হয়। কেজি 1, কেজি 2 এক ক্লাস। তারপর হচ্ছে ক্লাস 1, ক্লাস 2 2টি ক্লাস এবং প্রি স্কুল হচ্ছে 2 ইয়ার্স, অর্থাৎ এই প্রি স্কুল মিলে 5 ইয়ার্স, অর্থাৎ 5 + 3 + 3 5 + 3 + 3 + 4। অর্থাৎ কোন এক্সামে এইভাবেও আসতে পারে 5, 3 স্কোয়ার 4, এভাবেও আসতে পারে। আপনারা ভালো করে বুঝবেন, এক্সামের মধ্যে আসে এনইপি 2020 থেকে। তো আমরা নাম্বার 1 পয়েন্ট বুঝে গেলাম। তারপর সেকেন্ড পয়েন্ট কি? 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট হচ্ছে মূল্যায়ন। অ্যাসেসমেন্ট হচ্ছে, আমরা একটু সামনে গিয়ে ভালো করে বুঝবো, অ্যাসেসমেন্ট হচ্ছে মূল্যায়ন। তো 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট মিনস হচ্ছে যে এনইপি বলছে যে নাম্বার 1 হচ্ছে পির অ্যাসেসমেন্ট, অর্থাৎ 360 ডিগ্রি কি 90 ডিগ্রি 3টি পার্ট করেছে। নাম্বার 1 হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। তারপরে নাম্বার 2 হচ্ছে পির অ্যাসেসমেন্ট, আর নাম্বার 3 হচ্ছে টিচার অ্যাসেসমেন্ট। এই 3টিকে মিলে বলা হয় 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট। ভালো করে বুঝবেন, সেলফ অ্যাসেসমেন্ট, পির অ্যাসেসমেন্ট, টিচার অ্যাসেসমেন্ট, এই 3 ধরনের মূল্যায়নকে মিলে বলা হয় 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট। এক্সামে কীভাবে এসেছিল বা কীভাবে আসে, কোশ্চেন কীভাবে তৈরি হয়, আপনাকে বলবে 2020 এনইপির মতে রিপোর্ট কার্ড কীভাবে তৈরি করা হয়। রিপোর্ট কার্ড, তখন রিপোর্ট কার্ড হবে 360 ডিগ্রি রিপোর্ট কার্ড, অথবা অন্যরকম আসতে পারে 360 ডিগ্রি মাল্টি ডাইমেনশনাল রিপোর্ট কার্ড। 360 ডিগ্রি মাল্টি ডাইমেনশনাল রিপোর্ট কার্ড, 360 ডিগ্রি, এইভাবে আমি ডিগ্রি দিচ্ছি, এইভাবে আসে না, ডিগ্রি পুরো রিটেন বই হিসাবে আসে। তারপরে মাল্টি ডাইমেনশনাল রিপোর্ট কার্ড এইভাবে এক্সামের মধ্যে আসে। তো আমরা এই পয়েন্টটিও বুঝে গেলাম। তারপর দেখছেন PARAKH পরাক, এগুলি ফুল ফর্ম আসে না, কিন্তু জানা প্রয়োজন আমাদের এই পয়েন্টটি, যেহেতু এনইপি 2020-তে এসেছে, এগুলি আমরা দেখে নিই। পরাকের ফুল ফর্ম হচ্ছে প্রি ফর পারফরমেন্স, A for assessment, R for review, performance assessment review and analysis of knowledge for holistic development। ভালো করে বুঝবেন, performance analysis review and A for performance, P for performance, A for assessment, performance assessment, R for review and A for হচ্ছে analysis of knowledge, K for knowledge and H for holistic development। Performance assessment review and analysis of knowledge for
হলিস্টিক ডেভেলপমেন্ট, এগুলি। তো আমরা হলিস্টিক ডেভেলপমেন্ট আমরা বুঝবো হলিস্টিক ডেভেলপমেন্ট কি, এই জায়গায় এসে কম্প্রিহেন্সিভ থেকে ব্যাপক থেকে আমরা বুঝবো হলিস্টিক ডেভেলপমেন্ট কি। আশা করি এনইপি নিয়ে আর কোনো ডাউট থাকবে না, এনইপি ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট পয়েন্টের দিকে চলে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের আরটিই অ্যাক্ট। আরটিই অ্যাক্ট 2009 এত ইম্পর্টেন্ট একটি টপিক। এই টপিক থেকে প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে কোয়েশন আসে। কিভাবে আসে আমরা দেখব, বোঝার চেষ্টা করব। নাম্বার 1 হচ্ছে আরটিই অ্যাক্টের ফুল ফর্ম কি? অনেকে বলেন রাইট টু এডুকেশন অ্যাক্ট। না, রাইট টু এডুকেশন অ্যাক্ট না। আরটিই ফুল ফর্ম, আরটিই অ্যাক্টের ফুল ফর্ম রাইট টু এডুকেশন অ্যাক্ট না। আরটিই অ্যাক্টের ফুল ফর্ম হচ্ছে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। আমি লিখেছি, আপনারা দেখবেন, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। এই কম্পালসারি কি আমরা দেখব, ফ্রি কি কি ফ্রি হতে পারে এগুলি দেখব। শুধু ফ্রি যে ফিজ ফ্রি, ইউনিফর্ম ফি এগুলি না, অনেক কিছু ফ্রি হতে পারে। এগুলি কি কি আমরা জানবো। এবং অনেকেই আরটিই অ্যাক্ট জানেন না করে অনেক স্কুলে গিয়ে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। অনেক মাস্টার কি বলে অনেক কথা বলে যায়। অ্যাকচুয়ালি আরটিই অ্যাক্ট এসে শিশুকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে, শিশু গার্জেনকে দেওয়া হয়েছে। গার্জেন গিয়ে অনেক কিছু করতে পারবে স্কুলে গিয়ে। অনেক স্কুলে দেখা যায় কি মাস্টাররা শিশুদেরকে মিড ডে মিলের যে খাদ্যবস্তু রয়েছে তা একদম খেয়ে যান। যদি গার্জেন হয়ে থাকেন আপনি আর আরটিই অ্যাক্ট জানেন, তাহলে ওনার তো একদম চাকরি হয়ে যাবে পুরা। তো আমরা দেখে নেই আরটিই অ্যাক্ট আজকে বুঝি, যাতে আমরা লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি। নাম্বার 1 হচ্ছে আরটিই অ্যাক্টের ফুল ফর্ম হচ্ছে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। 2009 আসে এবং এই ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনটি ফার্স্ট অফ অল 86 অ্যামেন্ডমেন্ট হয়। কনস্টিটিউশন আমাদের ভারতবর্ষের যে কনস্টিটিউশন রয়েছে, কনস্টিটিউশনের 86 অ্যামেন্ডমেন্ট হয়, অর্থাৎ সংশোধন হয়। 86 সংশোধনের দ্বারা 2002 সালে 21A আর্টিকেলটি সংযুক্ত করা হয়। অর্থাৎ ভালো করে বুঝবেন, একসাথে আমি পয়েন্টগুলি নিয়ে আসছি। এগুলি আলাদা আলাদা পয়েন্ট, কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা পয়েন্ট এবং প্রত্যেকটি এক্সামের মধ্যে এগুলি রিলেটেড। এইগুলি যে একটি জিকে জেনারেল নলেজের কোয়েশন হতে পারে। আমি পয়েন্টগুলি এত কষ্ট করে আপনাদের জন্য একদম সার্কেল তৈরি করে নিয়ে আসি। তো 86 অ্যামেন্ডমেন্ট যেহেতু আরটিই অ্যাক্টের সাথে সংযুক্ত, এই জন্য ফ্রি কম্পালসারি এডুকেশন এসেছে, তাই আমি নিয়ে আসলাম। 86 অ্যামেন্ডমেন্ট হয় 2002 সালে কনস্টিটিউশনের, এবং আর্টিকেল 21A অ্যাড করা হয়। এবং 21A এর মধ্যে এই বলা হয় ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, মানে প্রাইমারি এডুকেশনের জন্য। প্রাইমারি এডুকেশন কখন থেকে কখন হয় তা আমরা জেনে নেই। প্রাইমারি এডুকেশনের এজ হচ্ছে 6 ইয়ার এজ টু 14 ইয়ার্স এজ। ভালো করে বুঝবেন, 6 ইয়ার্স এজ টু 14 ইয়ার এজ হচ্ছে এলিমেন্টারি এডুকেশনের সময়। আর এলিমেন্টারি এডুকেশন ফ্রি দেওয়ার জন্য 86 অ্যামেন্ডমেন্ট হয়, সংশোধন হয় 2002-এ, এবং আর্টিকেল 21কে অ্যাড করা হয় কনস্টিটিউশনের মধ্যে। এবং 21 এর মধ্যে বলা হয় যে এলিমেন্টারি স্কুলের শিশুদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়া হোক এবং দেওয়া হবে, এগুলি বলা হয়। এবং আমরা দেখলাম এলিমেন্টারি স্কুলের শিশুদের এজ হচ্ছে 6 to 14 ইয়ার্স। অর্থাৎ আমরা যদি বলে থাকি তাহলে বলতে পারেন 6 to 10 ইয়ার্স হচ্ছে লেটার চাইল্ডহুড, 6 to 10 ইয়ার হচ্ছে লেটার চাইল্ডহুড, এবং এরপর হচ্ছে অ্যাডোলেসেন্স। অর্থাৎ অ্যাডোলেসেন্সের কিছু সময় এবং লেটার চাইল্ডহুড সম্পূর্ণটা আর্লি চাইল্ডহুডের মধ্যে চলে আসে। এবং ক্লাসেস এক্সামের মধ্যে আসে ক্লাসেস কোন থেকে কোন ক্লাস থেকে কোন ক্লাস, অর্থাৎ ক্লাস 1 to ক্লাস 8 অবধি পর্যন্ত, ক্লাস 1 to ক্লাস 8 অবধি পর্যন্ত। আরেকটি পয়েন্ট এক্সামের মধ্যে আসে, কি পয়েন্ট, যে যদি ডিসেবল বাচ্চা হয় তার এজ কি কোনো রিল্যাক্সেশন নেই? হ্যাঁ, তার মধ্যে এইজের রিল্যাক্সেশন রয়েছে। তার এজ হবে 18 ইয়ার্স এজ অবধি পর্যন্ত। অর্থাৎ যদি একটি ডিসেবল বাচ্চা হয়, ডিসেবল কি হতে পারে, ডিসেবিলিটি নিয়ে আমরা আলোচনা করব সামনে গিয়ে। রয়েছে আমাদের রাইট টু পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট রয়েছে, এক নিয়ে আলোচনা করব। তো যদি ডিসেবল বাচ্চা হয় তখন তার 6 থেকে 18 ইয়ার্স এজ অবধি পর্যন্ত তাকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রদান করা হবে। এই 86 কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টের মতে 2002-এ হয়, এবং তা আর্টিকেল অ্যাড করা হয় 21A। আপনারা ভালো করে মনে রাখবেন। এখন আমরা এক্সট্রা কিছু পয়েন্ট শিখে নিলাম। এখন আমরা চলে আসি আরটিই অ্যাক্টের মধ্যে। আরটিই অ্যাক্ট 2009-এ আসে, ইমপ্লিমেন্ট হয় 1 এপ্রিল 2010-এ। ইমপ্লিমেন্ট হয় 1 এপ্রিল 2010-এ, এবং সমস্ত ভারতবর্ষের মধ্যে ইমপ্লিমেন্ট হয় একটি স্টেট বাদ দিয়ে, জম্মু অ্যান্ড কাশ্মীর বাদ দিয়ে। ভালো করে পয়েন্টগুলি মনে রাখবেন, এত নিখুঁতভাবে আপনাদের জন্য নিয়ে আসলাম।
আরটিএ অ্যাক্টের আগে আমরা কয়েকটি অ্যামেন্ডমেন্ট শিখলাম, কখন কম্পালসারি ফি ইন এডুকেশন আসে, কনস্টিটিউশন কোন আর্টিকেলে রয়েছে। এখন আমরা দেখি আরটিই অ্যাক্টটি এসে 2009-এর মধ্যে আসে, তার 1 এপ্রিল 2010-এর মধ্যে কি হয়, ইমপ্লিমেন্ট হয়, বাস্তবায়িত হয়, এবং জম্মু অ্যান্ড কাশ্মীর এই স্টেটটি বাদ দিয়ে ভারতবর্ষের প্রতিটা স্টেটের মধ্যে ইমপ্লিমেন্ট হয়, কিন্তু এই জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে ইমপ্লিমেন্ট হয় না। পরবর্তী সময়ে হতে পারে, তা আমরা অন্য ক্লাসের মধ্যে দেখবো, জানবো। এখন আমরা এতটুকু বুঝলাম। এখন আমরা বুঝে নেই আরটিই অ্যাক্টের বৈশিষ্ট্য কী। আরটিই অ্যাক্ট আসার পর একটি শিশুকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিয়েছে। ফ্রি অ্যান্ড কম্পালসারি কি, অর্থাৎ একটি শিশুর স্কুলের মধ্যে কোনো অ্যাডমিশন ফিজ নেই, নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে তার ইউনিফর্ম স্কুল থেকে প্রদান করা হবে। নাম্বার 3 হচ্ছে তাকে বুক স্কুল থেকে প্রদান করা হবে, কোনো ফিজ নেওয়া হবে না। অর্থাৎ কখনো দেখা যায় বুকের জন্য ফিজ নেওয়া হয়, অনেকটা সরকারি স্কুলে আমরা দেখেছি যে বুকের জন্য 50 টাকা করে ফিজ নেওয়া হয়, 40 টাকা করে ফিজ নেওয়া হয়। শিক্ষক বলেন যে আমরা গাড়ি ভাড়া দিয়ে খরচ করে নিয়ে এসেছি, তো এই গাড়ির ফিজ নেওয়ার জন্য আমি ফিজ নিচ্ছি। অ্যাকচুয়ালি এই 20 টাকা করে আপনারা যদি হিসাব করেন, একটি স্কুলের যদি 400-500 স্টুডেন্ট থাকে, 20 করে যদি আপনি ইন্টু করেন, কত হাজার টাকা হয়ে যায়। আপনি দেখে নিন, একটি স্কুলে হাজারও হতে পারে, 500 স্টুডেন্ট আর 40 টাকা করে নেওয়া হচ্ছে। আপনি যদি 5 4 কি বলেন 20, আপনাকে 3টি শূন্য যদি আপনি যুক্ত করে নেন, 20,000 টাকা মার্কিং করে দিচ্ছে। 20,000 টোটালি নিয়ে যাচ্ছে স্বাস্থ্যদের পক্ষ থেকে। আর টোটালি আরটিই অ্যাক্ট নিষেধ করেছে যে কোনো ফিজ নেই, টোটালি ফ্রি। আপনারা যদি আরটিই অ্যাক্ট জানেন, নিশ্চয়ই গিয়ে আপনি আপিল করবেন, কেন আপনি ফিজ নিচ্ছেন। অনেক দরিদ্র ঘরের পরিবারের স্টুডেন্ট রয়েছে যাদের জন্য 20 টাকা দেওয়া অনেক কঠিন কাজ। মা ডিম বিক্রি করে দিবেন, অনেক কিছু বিক্রি করে 20 টাকা দিতে হয়, 30 টাকা দিতে হয়, 40 টাকা দিতে হয়, কিন্তু এই টিচারগণ এই টাকাগুলো একদম ফ্রি নিয়ে যান। কিন্তু আরটিই অ্যাক্ট ব্যান করেছে, নেই। অর্থাৎ আরটিই অ্যাক্ট বলেছে এলিমেন্টারি স্কুলের মধ্যে একটি শিশুকে ফ্রি অ্যাডমিশন দেওয়া হবে, অ্যাডমিশন ফিজ নেই। তারপরে কি করা হয়, তারপরে ওই যে লিভিং সার্টিফিকেট দেওয়ার সময় ফিজ নেওয়া হয়। লিভিং সার্টিফিকেট কোনো ফিজ নেই, ওরা ফিজ নেই। তো একটি শিশুকে ফ্রিলি অ্যাডমিশন দেবে, ইউনিফর্ম ফ্রিলি প্রোভাইড করবে, বুকস ফ্রিলি প্রোভাইড করবে। তারপরে একটি শিশুকে মিড ডে মিল দিবে, একটি শিশুকে মিড ডে মিল খাওয়াবে। মিড ডে মিল আলাদা স্কিম আমি আলোচনা করব, মিড ডে মিল নিয়ে এই আরটিই অ্যাক্টের মধ্যে আলোচনা করে নেব। তারপর হচ্ছে কোনো টেস্ট হবে না, কোনো উইদাউট টেস্টে একটি শিশুকে অ্যাডমিশন দেবে। তারপরে স্টুডেন্টের এজ অনুসারে স্টুডেন্টকে ক্লাস ওয়াইজ তাকে অ্যাডমিশন দেবে। তারপরে অ্যাডমিশনের কোনো টেস্ট নেওয়া হবে না। তারপরে কর্পোরাল পানিশমেন্ট ব্যান, একদম কোনো কর্পোরাল পানিশমেন্ট দিতে পারবে না, বেতের আঘাত করতে পারবে না, দমক দিতে পারবে না, গালিগালাজ করতে পারবে না। অনেক স্কুলে কি হয়, মাস্টাররা বেতের আঘাত করেন। আমি গিয়েছিলাম একটি স্কুলে আপিল করার জন্য, পরে ওরা অনেক কিছু হয়, যাই হোক এদিকে যাওয়ার প্রয়োজন নেই। তো কর্পোরাল পানিশমেন্ট নেই, বেতের আঘাত ব্যান, তারপরে ধমক দেওয়া ব্যান, ফেয়ার তৈরি করা ব্যান, তাকে ভয় দেখানো যেতে পারে না, কোনো কিছু করতে পারবেন না আপনি। আরটিই অ্যাক্ট টোটালি ব্যান করে দিয়েছে। এরপর আরটিই অ্যাক্ট যেন এসেছে, তার মধ্যে মিড ডে মিল এসেছে। এই কথাটি মিড ডে মিল আমরা দেখে নেই। মিড ডে মিল শুরু হয় 1995-এ, মনে রাখবেন মিড ডে মিল থেকে এক্সামে কোয়েশন আসে। মিড ডে মিল শুরু হয় 1995-এ, এবং মিড ডে মিল প্রথমে চাউল এবং এগুলি দেওয়া হতো ডাইরেক্টলি, রান্নাবান্না করে দেওয়া হতো না। 2001-2 থেকে শুরু হয় রান্না করে স্কুলে দেওয়া, খাওয়ানো, স্কুলের যে খাওয়ানো হবে, রান্না করে দেওয়া হবে, তা 2001-2 থেকে শুরু হয় এবং স্টার্ট হয়েছিল 1995 থেকে। আর মিড ডে মিল যে অ্যাপ্রোচটি রয়েছে, এই অ্যাপ্রোচটি হচ্ছে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। এক্সামের মধ্যে আসে যে মিড ডে মিল অ্যাপ্রোচটি কোন ধরনের অ্যাপ্রোচ। মিড ডে মিল অ্যাপ্রোচটি হচ্ছে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। মনে রাখবেন এই কথাগুলি মিড ডে মিল থেকে 2-3টি পয়েন্ট। তারপর আমরা আরটিই অ্যাক্ট থেকে এতটুকু জানলাম। তারপরে আরটিই অ্যাক্ট এসে বললো যে স্কুলের মধ্যে কি, স্কুল প্রাইমারি স্কুল, অর্থাৎ পিআরটি আমরা বলে থাকি, পিআরটি বলে থাকি প্রাইমারি স্কুলের টিচারকে, অর্থাৎ প্রাইমারি টিচার, অর্থাৎ প্রাইমারি টিচারকে পিআরটি বলা হয়। পিআর মিনস প্রাইমারি, টি ফর টিচার। তো প্রাইমারি টিচার অর্থাৎ এলপি স্কুলের জন্য ক্লাস 1 to 5 আমরা জানি এলপি স্কুলের মধ্যে হয়। এই ক্লাস 1 to 5 এলপি স্কুল কি হতে হবে, একটি শিশুর 1 কিলোমিটারের মধ্যে হতে হবে। আরটিই অ্যাক্ট এসে বলেছে কি 1 কিলোমিটার মধ্যে হতে হবে, একটি শিশুর 1 কিলোমিটারের মধ্যে হতে হবে একটি প্রাইমারি স্কুল। তারপরে প্রাইমারি স্কুলের মধ্যে একটি উইকের মধ্যে 45 আওয়ার্স ওয়ার্কিং ডেজ হতে হবে। এই 45 ওয়ার্কিং ডেজ মতলব একজন শিক্ষক একটি উইকের মধ্যে 45 আওয়ার্স ওনাকে পড়াতে হবে, ডিউটি করতে হবে। ওনার লেসন প্ল্যান, যে স্কুল রিলেটেড যা কাজ রয়েছে সব ইনক্লুড করে 45 আওয়ার্স পড়াতে হবে। তারপর ইয়ারলি একটি স্কুল, প্রাইমারি স্কুলের মধ্যে 2000 ডেজ, অর্থাৎ 200 ডেজ পড়াতে হবে। 200 ডেজ পড়াতে হবে প্রাইমারি স্কুলের মধ্যে, আরটিই অ্যাক্ট বলেছে।
আপনারা মনে করেন যখন বর্তমানে স্টাডি করছেন, আপনারা যখন সিটেট ক্র্যাক করবেন, প্রাইমারি স্কুলের টিচার হয়ে যাবেন, তখন 365 দিন থেকে অনলি মিনিমাম 200 ডেজ আপনারা ডিউটি করবেন, বাকি 165 দিন আপনার রেস্টে চলে যাবে। অর্থাৎ এত ভালো একটা অপরচুনিটি রয়েছে, ভালো করে পড়েন, এক্সাম ক্র্যাক করেন, জব হাসিল করেন। তারপর আমরা দেখে নিলাম ইয়ারলি কি 200 ডেজ হতে হবে, এবং ইয়ারলি আওয়ার্সও আসে, ইয়ারলি 8000 আওয়ার্স পড়াতে হবে, মানে ইয়ারলি 8000 আওয়ার্স হতে হবে। তো আমরা কি দেখলাম, RTE অ্যাক্ট এসে প্রাইমারি স্কুলের মধ্যে কি দিয়েছে, প্রাইমারি স্কুলের মধ্যে দিয়েছে PRT মিনস প্রাইমারি টিচার, ক্লাস 1 to 5 এর মধ্যে 1 কিলোমিটার মধ্যে বাচ্চার 1 কিলোমিটার মধ্যে একটি প্রাইমারি স্কুল হতে হবে। যদি 1 কিলোমিটার স্কুল না হয়, আপনি ক্লেম করেন, আপনার পাশে একটি স্কুল চলে আসবে, গ্রামে স্কুল চলে আসবে, গ্রামে স্কুল না হলে এই RTE অ্যাক্টের মধ্যে আপনি ক্লেম করেন, আপনি পাবেন। তারপরে উইকলি 45 আওয়ার্স একজন শিক্ষককে পড়াতে হবে। তারপরে ইয়ারলি 200 ডেজ মিনিমাম পড়াতে হবে। তারপর হচ্ছে ইয়ারলি 8000 আওয়ার্স পড়াতে হবে। এগুলি আমরা শিখে নিলাম। তারপর আমরা দেখি এই জায়গায় যখন আমরা LPতে ME-তে চলে যাব, অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার, TGT আমরা বলে থাকি, TGT অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার। ME স্কুলের মাস্টারকে বলা হয় TGT। তো TG হচ্ছে ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য, অর্থাৎ আমরা যদি দেখি 6 to 8 ক্লাস, এই ক্লাসের জন্য 3 কিলোমিটারের মধ্যে স্কুল হতে হবে। অর্থাৎ ME স্কুল 3 কিলোমিটারের মধ্যে, একটি শিশুর 3 কিলোমিটারের মধ্যে ME স্কুল হতে হবে। তারপর হচ্ছে তার উইকলি সেম ডেজ হতে হবে, 45 আওয়ার্স উইকলি হতে হবে, একজন শিক্ষক পড়াতে হবে। তারপরে ইয়ারলি হবে, ইয়ারলি 220 দিন পড়াতে হবে, 220 ডেজ পড়াতে হবে, এবং ইয়ারলি আওয়ার্স পড়াতে হবে। এগুলি আমরা দেখে নিলাম। এবং এখন আমরা দেখব, তারপরে আরেকটি পয়েন্ট মনে রাখবেন, PGT বলা হয়। PGT কাকে তাদের বলা হয়? যারা HS স্কুলে পড়ান অথবা হায়ার সেকেন্ডারিতে পড়ান, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার। TGT মিনস হচ্ছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, PGT হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এই আওয়ার্সগুলি আমার একটু কনফিউশন হচ্ছে যে কতটা আওয়ার্স হবে। মেবি 800 আওয়ার্স LPতে এবং 10,000 আওয়ার্স হচ্ছে ME-তে। এগুলি হবে, আমার কনফিউশন হচ্ছে। 10,000 আওয়ার্স হবে, শিওর 10,000 আওয়ার্স হবে, 8,000 না, 800 আওয়ার্স হবে LPতে। তারপর আমরা দেখে নেই, এগুলি হচ্ছে স্কুল রিগার্ডিং বলেছে। তারপর আমরা দেখব স্কুলের মধ্যে কি কি হতে হবে। RTE অ্যাক্ট এসে বলেছে স্কুলের মধ্যে ফার্স্ট অফ অল একটি ক্লাসের মধ্যে, অর্থাৎ একটি ক্লাসের মধ্যে 30 জন ছাত্র হলে 30:1 টিচার হতে হবে। নাম্বার 1, 30:1 টিচার LPর মধ্যে। 30:1 অর্থাৎ 30 জন ছাত্রের মধ্যে একজন শিক্ষক হতে হবে LPর মধ্যে। এবং MEর মধ্যে হচ্ছে 35:1 শিক্ষক হতে হবে, 35:1 UPর মধ্যে শিক্ষক হতে হবে। এগুলি বলেছে। তারপর কি বলেছে? তারপর বলেছে যে একটি স্কুলের মধ্যে প্রত্যেকটি ক্লাসের জন্য ইন্ডিভিজুয়াল কামরা হতে হবে। তারপরে স্কুলের মধ্যে হেডমাস্টারের জন্য আরেকটি অফিস হতে হবে। তারপরে স্কুলের জন্য রান্নাঘরের আলাদা ঘর হতে হবে। তারপর স্কুলের মধ্যে গার্লসের জন্য আলাদা টয়লেট, বয়েজের জন্য আলাদা টয়লেট হতে হবে। স্কুলের মধ্যে প্লেগ্রাউন্ড হতে হবে। স্কুলের মধ্যে ড্রিঙ্কিং ওয়াটারের সুবিধা হতে হবে। এগুলি RTE অ্যাক্ট বলেছে, আমাদেরকে সুবিধা দিয়েছে RTE অ্যাক্ট। তারপর আমরা দেখব আরেকটি পয়েন্ট, যে এই জায়গার মধ্যে আমাদেরকে জানতে হবে, যদি 150 জন ছাত্র হয় একটি স্কুলের মধ্যে, তখন 4 জন মাস্টার এবং একজন হেডমাস্টার হবে। 5 জন মাস্টার, একজন হেডমাস্টার, 5 × 150 এবং একজন হেডমাস্টার হতে হবে। অর্থাৎ 150 জন ছাত্র হলে 5 টিচার্স হবেন, একজন হেডমাস্টার হবেন। এগুলি আমাদের RTE অ্যাক্ট থেকে আমরা এতটুকু শিখলাম, এবং RTE অ্যাক্ট থেকে আমরা এতটুকু পয়েন্ট এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। অনেকটা পয়েন্ট আপনারা লেখা নেবেন, আমার কথাগুলি শুনবেন, বোঝার চেষ্টা করবেন এবং এগুলি কোড করে রাখবেন। NCF আরেকটি পয়েন্ট দিয়েছিল 2005 NCF, যে ব্যাগটা বোঝাটা কমাতে হবে। অর্থাৎ ব্যাগের যে বুকগুলো রয়েছে, অর্থাৎ বুকগুলো কমিয়ে ইন্টিগ্রেটেড করেছিল। অর্থাৎ লার্নিং বাই ডুইং হবে এবং শিশু যাতে ইজিলি বহন করতে পারে, এই জন্য বুকগুলিকে রিডিউস করেছিল, ইন্টিগ্রেট করেছিল, আমরা দেখেছি NCF এর মধ্যে। এখন আমরা দেখব রাইট টু এডুকেশন শেষ, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন শেষ। আরেকটি রয়েছে, যদি কোনো প্যারেন্টস, রাইট টু এডুকেশন বলেছে যদি কোনো প্যারেন্টস ওর শিশুকে স্কুলে দিতে দেন না,
তখন আপনি ওর বিপক্ষে কমপ্লেন করতে পারেন, তখন ওই প্যারেন্টসকে সাজা দেওয়া হবে অ্যাকর্ডিং টু অ্যাক্ট, রাইট টু অ্যাক্ট ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন এজ এ চাইল্ডের ফ্রি অ্যান্ড কম্পালসারি রয়েছে। প্যারেন্টসের কাজ হচ্ছে অ্যাডমিশন করানো, যদি অ্যাডমিশন না করেন তাহলে কেউ কমপ্লেন করলে তাকে কর্পোরাল সাজা দেওয়া হবে। এখন আমরা দেখব রাইট টু পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ RPWD অ্যান্ড আরেকটি দেখব PWD, এই দুইটি আমরা দেখব। ফার্স্ট PWD হয় অর্থাৎ পারসন উইথ ডিসেবিলিটি 1995 হয়, পারসন উইথ ডিসেবিলিটি 1995 হয়, স্টাবলিশ শুরু হয়। অর্থাৎ যে বা যাহাদের ডিসেবিলিটি রয়েছে, ডিসেবিলিটি অনেক প্রকারের হতে পারে, ডিসেবিলিটিস হতে পারে ভিশনলেস ডিসেবিলিটি হতে পারে, সেরিব্রাল পালসি হতে পারে, তারপরে ডিসেবিলিটি বদিরিজম হতে পারে, কানে শুনতে পারে না, হ্যাঁ, ডেফিজম হতে পারে, শর্ট হতে পারে, তারপরে স্কিন সেলস ড্যামেজ ডিজিজ হতে পারে, তারপরে স্পিচ রিলেটেড হতে পারে, প্রলং স্পিচ যাদের বলে তার হচ্ছে ডিসেবিলিটি, এবং লোকোমোটর ডিসেবিলিটি হতে পারে, অনেক কিছু হতে পারে। অর্থাৎ 1995-এ ফার্স্ট PWD অ্যাক্ট আসে, পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 1995-এ আসে, এবং অনেকটা ডিসেবিলিটি অ্যাড করা হয়, এবং তারপর তাদেরকে প্রাধান্য দেওয়া হয় তারা যাতে রেগুলার স্কুলে স্টাডি করতে পারে, সবার সাথে স্টাডি করতে পারে, এই জন্য ইনক্লুসিভ এডুকেশন এসেছে, ইন্টিগ্রেটেড এডুকেশন এসেছে, তা আমরা আলোচনা করব। এরপর এই PWD অ্যাক্টকে রিভাইজ করে RPW অ্যাক্ট বানানো হয়, অর্থাৎ রাইট টু পারসন উইথ ডিসেবিলিটি, রাইট টু পারসন, আর ফর রাইট টু পারসন উইথ ডিসেবিলিটি RPW অ্যাক্ট বানানো হয়, আমরা জানি 2016-এ। মনে রাখবেন, রিভাইজ করা হয়, PWD অ্যাক্টটি রিভাইজ করা হয় 2016-এ, নাম দেওয়া হয় RPW এবং ফার্স্ট নাম ছিল PWD। এতটুকু আমরা জানলে হবে। আর এগুলির যে বৈশিষ্ট্য রয়েছে যে একজন মানুষকে রেগুলার স্কুলে পড়াতে হবে, এবং RPW যখন আসে 2016-এ তখন আরও নতুন অনেকটা ডিজিজগুলি ইনক্লুড করা হয়, যেমন অ্যাসিড অ্যাটাক যারা, তাদেরকেও RPW-এর মধ্যে অ্যাড করেছে, স্কিনের ডিজিজ রয়েছে তাদেরকে RPW-এর মধ্যে অ্যাড করেছে, অ্যাক্সিডেন্টের ফলে যাদের হয়েছে অনেকটা অ্যাড করা হয়েছে। এগুলি এক্সামের মধ্যে বেশি কিছু আছে না, 2-3টি পয়েন্ট আমাদেরকে জানলে হবে। রিভাইজ কখন হয়েছিল, কোন সময় হয়েছিল, তার ফুল নাম কী হতে পারে, তার বৈশিষ্ট্য কী হতে পারে, এই কয়েকটি পয়েন্ট আমাদেরকে জানলেই চলবে। আমাদের মেইন যে পয়েন্টগুলি, লং যে পয়েন্টগুলি ছিল ওই পয়েন্টগুলি আলোচনা করে নিয়েছি। এখন মেইন লং হবে না, শর্ট হবে, কিন্তু কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন ভালো করে বুঝতে হবে। ইনক্লুসিভ অ্যান্ড ইন্টিগ্রেটেড এডুকেশন এক্সামের মধ্যে যখন আসবে, ইনক্লুসিভ অ্যান্ড ইন্টিগ্রেটেড এডুকেশন থেকে মোর বেটার হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। ইন্টিগ্রেটেড এডুকেশন কি, ইনক্লুসিভ এডুকেশন কি আপনাদেরকে বলে দিই, আপনারা লিখে নেবেন পয়েন্টটি। ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন হচ্ছে একটি শিশুকে, অর্থাৎ একটি ডিজেবল এবং স্পেশাল এবল চিলড্রেনকে এবং জেনারেল একজন শিশুকে সবাইকে সেম একইভাবে প্রাধান্য দেওয়া হয় এবং একই স্কুলে অ্যাডমিশন করা হয় ঠিকই, কিন্তু এই স্পেশাল চিলড্রেনের জন্য কোনো স্পেশাল ক্যাটাগরি, স্পেশাল অফার এই স্কুলের মধ্যে নেই, অর্থাৎ এই এডুকেশন সিস্টেমের মধ্যে নেই। এই এডুকেশন সিস্টেমকে বলা হয় ইন্টিগ্রেটেড এডুকেশন। আবার বলে দিই, ইন্টিগ্রেটেড এডুকেশন হচ্ছে প্রত্যেক শিশুকে, অর্থাৎ স্পেশাল এবল চিলড্রেন অথবা যারা জেনারেল রয়েছে, নর্মাল রয়েছে, সবাইকে একসাথে এডমিশন দেয়, কিন্তু স্পেশাল এবল চিলড্রেনের জন্য এক্সট্রা কোনো সিস্টেমেটিক এই ওয়ে ইউজ করা হয় না এই ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেমের মধ্যে। এই হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশনের একটি বৈশিষ্ট্য। আর ইনক্লুসিভ এডুকেশনের বৈশিষ্ট্য হচ্ছে সবাইকে এডমিশন দেওয়া হয়, স্পেশাল এবল চিলড্রেন, নর্মাল চিলড্রেন, কিন্তু স্পেশাল এবল চিলড্রেনের জন্য আলাদাভাবে সিস্টেমেটিক ওয়ে রয়েছে, তাদেরকে শিক্ষাগত টিচিং প্রসেস আলাদা করা রয়েছে। যেমন লুইস ব্রেইল আমরা জানি, লুইস ব্রেইল আমরা যখন EBS পড়বো তখন দেখবো লুইস ব্রেইল লিপি বলা হয়। যারা অন্ধ তারা 6 ডটের ব্রেইল লিপি রয়েছে, তারা টাচ ফিল করে শেখে, এই ব্রেইল লিপি অ্যাভেলেবল থাকবে। যারা কি করে, তারা চোখে দেখে না, তাদেরকে কংক্রিট মেটেরিয়াল দিয়ে শেখানো হবে। যারা শুনে না তাদেরকে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে শেখানো হবে। তারপরে যারা বলতে পারে না তাদেরকে এইভাবে প্ল্যাটফর্ম থাকবে, অর্থাৎ যে জায়গার মধ্যে স্পেশাল চিলড্রেনের জন্য প্ল্যাটফর্ম থাকবে ওই জায়গাকে বলা হয়, ওই স্কুলকে বলা হয়, ওই এডুকেশন সিস্টেমকে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম। আর যে স্কুলের মধ্যে স্পেশাল চিলড্রেনের জন্য এক্সট্রা কোনো সিস্টেমেটিক ওয়ে থাকবে না, ওই সিস্টেমকে বলা হয় ইন্টিগ্রেটেড সিস্টেম। অর্থাৎ ইন্টিগ্রেটেড সিস্টেম থেকে ইনক্লুসিভ এডুকেশন ফার বেটার, মোর বেটার, এবং প্রেজেন্ট ইনক্লুসিভ এডুকেশন হলো সব থেকে বেস্ট এডুকেশন সিস্টেম। এবং এগুলি হচ্ছে এক্সামের মধ্যে যখনই আসবে ইনক্লুসিভ এডুকেশন আসবে, অর্থাৎ সমাবেশিক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন। তারপর আরেকটি বৈশিষ্ট্য যদি আমি বলি, ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে কি করা হয়, এক মিনিট জল নিয়ে,
আমরা দেখে নেই ইনক্লুসিভ এডুকেশন আর ইন্টিগ্রেটেড এডুকেশন। অর্থাৎ ইন্টিগ্রেটেড এডুকেশনের মধ্যে একটি শিশুকে কী করা হবে, একটি শিশুকে ফিট করা হবে স্কুলের কারিকুলামের প্রতি। অর্থাৎ একটি শিশুকে স্কুলের যে কারিকুলাম রয়েছে, স্কুলের যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমের মধ্যে একটি শিশুকে ফিট করা হবে। কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে শিশুর অ্যাকর্ডিং টু চাইল্ড, অর্থাৎ সিস্টেমকে শিশুর প্রতি ফিট করা হবে। অর্থাৎ সিস্টেমকে চেঞ্জ করে, মডিফাই করে, ম্যানিপুলেট করে শিশুর সাথে অ্যাডজাস্ট করা হবে। অর্থাৎ ইন্টিগ্রেটের মধ্যে শিশুকে অ্যাডজাস্ট করা হয় সিস্টেমের সাথে, আর ইনক্লুসিভের মধ্যে সিস্টেমকে অ্যাডজাস্ট করা হয় শিশুর সাথে। এগুলি আপনারা মনে রাখবেন। এবং ইন্টিগ্রেটেড এডুকেশনের মধ্যে আরেকটি যদি বৈশিষ্ট্য আমি বলি, যে ইন্টিগ্রেটেড এডুকেশনের মধ্যে রিসোর্সগুলি অ্যাভেলেবল হয় না। অর্থাৎ শিশুকে আলাদা একটি গড়ে গিয়ে আরেকটি জায়গায় গিয়ে রিসোর্সগুলি ইউজ করতে হয়, কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে ক্লাসরুমের মধ্যে সব রিসোর্সগুলি অ্যাভেলেবল হয়ে থাকে। যেমন এই রিসোর্স বলতে আরেকটি কথা মনে আসলো, এক্সামের মধ্যে চলে আসে বালা। বালা এই শর্ট ফর্মের লং ফর্ম হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে বিল্ডিং এজ লার্নিং এইড। বিল্ডিং এজ লার্নিং এইড কি এক্সামের মধ্যে আসে, আপনারা পয়েন্টটি মনে রাখবেন। বিল্ডিং এজ লার্নিং এইড অর্থাৎ একটি ক্লাসরুমের মধ্যে যখন বিভিন্ন চিত্র, বিভিন্ন পোস্টার, বিভিন্ন কিছু লাগানো হবে, তখন কি শিশু ওই বিল্ডিংয়ের চিত্র থেকে লার্নিং হিসাবে ইউজ করবে বিল্ডিংয়ের দেওয়ালে। আমরা দেখি অনেকটা নার্সারি স্কুলের মধ্যে, আমি দেখেছিলাম সেন্ট্রাল পাবলিক স্কুলের মধ্যে অনেক সুন্দর করে সাজিয়েছেন। নার্সারি স্কুলের মধ্যে গেলে খেলনা রয়েছে, তারপরে নার্সারি স্কুলের মধ্যে বিল্ডিংয়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিন্টিং রয়েছে, অনেক সুন্দর করে টাইপ করা হয়েছে, এগুলো আমি দেখেছি। আপনারা গেলে দেখবেন ওই হচ্ছে বিল্ডিং এজ লার্নিং এইড। অর্থাৎ বিল্ডিং এজ লার্নিং এইড, বিল্ডিংকে লার্নিং এইড হিসাবে, লার্নিং এইড মিনস কি, এইড মিনস হচ্ছে হাতিয়ার, একটি লার্নিংয়ের হাতিয়ার হিসাবে, শেখার হাতিয়ার হিসাবে ইউজ করা হচ্ছে। অর্থাৎ দেওয়ালের মধ্যে বিভিন্ন চিত্র, বিভিন্ন কিছু প্রিন্ট করে রাখা রয়েছে, শিশু দেখে দেখে শিখবে, এই জন্য বলা হয় বিল্ডিং এজ লার্নিং এইড। এই হচ্ছে BALA, বালার ফুল ফর্ম। এগুলো এক্সামের মধ্যে আসে, কখনো এক্সামের মধ্যে এইভাবে আসে যে বালার ডেফিনেশন কি, কখনো এক্সামের মধ্যে আসে ফুল ফর্ম কি, কোনো আসতে পারে যে বিল্ডিংয়ের মধ্যে সুন্দর করে টাসা হয়েছে, অনেক কিছু প্রিন্টার হয়েছে, পোস্টার লাগানো হয়েছে, টাইপ করা হয়েছে, প্রিন্ট করা হয়েছে, এই বিল্ডিংকে কী বলবেন, এই বিল্ডিংকে রিচ এনভায়রনমেন্ট বলবেন নাকি আর কিছু বলবেন, তখন হবে বিল্ডিং এজ লার্নিং এইড। এভাবে এক্সামের মধ্যে আসে, আপনারা এই পয়েন্টটিও শিখে নেবেন। আমরা আলোচনা করতেছিলাম ইনক্লুসিভ অ্যান্ড ইন্টিগ্রেটেড এডুকেশন। আশা করি ইনক্লুসিভ অ্যান্ড ইন্টিগ্রেটেড এডুকেশন পয়েন্টটি কমপ্লিট হয়ে গেছে। এখন দেখব কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, অর্থাৎ CCE ফুল মিনস হচ্ছে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ এভালুয়েশন। এবং ডিএলএডের মধ্যে যদি আপনি স্টাডি করেন তখন দেখবেন ECCE রয়েছে, অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এই একটি সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টের মধ্যে ডিএলএড হোক, বিএড হোক, এই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, অ্যাসেসমেন্ট, এভালুয়েশন প্রত্যেকটি টপিক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে আসে এবং একাডেমিক এক্সামের মধ্যেও এগুলি আসে। তো আমরা দেখব কন্টিনিউয়াস মিনস হচ্ছে, আমরা সবাই জানি কন্টিনিউয়াস মিনস হচ্ছে যেগুলি চলতে থাকে, কন্টিনিউয়াস মিনস চলিতে থাকে। আর কম্প্রিহেন্সিভ মিনস হচ্ছে ব্যাপক। এই কম্প্রিহেন্সিভের জায়গায় আমি আরেকটি ওয়ার্ড ইউজ করতে পারি, যেমন আমি হলিস্টিক ইউজ করতে পারি, হলিস্টিক ইউজ করতে পারি। অর্থাৎ কম্প্রিহেন্সিভ মিনস হচ্ছে ব্যাপক, হলিস্টিক কম্প্রিহেন্সিভ বলতে তিনটি সাইড দেখা হয়। যেমন আমরা দেখেছিলাম যে তিনটি সাইড কি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে কগনিটিভ, নাম্বার 2 হচ্ছে এফেক্টিভ, নাম্বার 3 হচ্ছে সাইকোমোটর। অর্থাৎ একটি শিশুর ব্রেন রিলেটেড ডেভেলপমেন্ট, একটি শিশুর ইমোশন, হার্ট, একটি শিশুর প্লেসমেন্ট সম্পর্কে, তার ইমোশন, তার হার্ট, তার ফিলিংস সম্পর্কে, ফিলিংয়ের ডেভেলপমেন্ট, এবং লোকোমোটর অর্থাৎ সাইকোমোটর মিনস হচ্ছে তার মোটর ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। অর্থাৎ কম্প্রিহেন্সিভ মিনস হচ্ছে একটি শিশুর সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট, সর্বাঙ্গীন বিকাশ। কম্প্রিহেন্সিভ এভালুয়েশন মানে হচ্ছে সর্বাঙ্গীন তার কী করা হবে, এভালুয়েট করা হবে তার প্রত্যেকটা দিক থেকে, স্কলাস্টিক অ্যান্ড স্কলাস্টিক দিকগুলি হলিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, মানে সব দিক তার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা তার জন্য যে এভালুয়েশন করা হয়, যে মূল্যাঙ্কন করা হয়, পরীক্ষা করা হয়, এই পরীক্ষাকে বলা হয় কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন বলা হয়। এখন আমরা দেখব এভালুয়েশন কি অ্যান্ড অ্যাসেসমেন্ট কি। অ্যাসেসমেন্ট, এভালুয়েশন। অ্যাসেসমেন্ট হচ্ছে শর্ট টার্ম এক্সাম, অর্থাৎ যখন ক্লাস টেস্ট নেওয়া হয়, যখন অ্যাসেসমেন্টের মধ্যে আবার দুই প্রকার রয়েছে, সামেটিভ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমরা আলোচনা করব। তো অ্যাসেসমেন্ট হচ্ছে
ডিউরিং এক্সামের মধ্যে অ্যাসেসমেন্ট হতে পারে, ডিউরিং লার্নিংয়ের মধ্যে অ্যাসেসমেন্ট হতে পারে, অথবা অ্যাসেসমেন্ট হতে পারে শর্ট টার্ম, আর এভালুয়েশন হচ্ছে লং টার্ম। এগুলি মনে রাখবেন। শর্ট টার্ম যে এক্সামগুলি নেওয়া হয় তা হচ্ছে অ্যাসেসমেন্ট, অ্যান্ড লং টার্ম হাফ ইয়ারলির পর অ্যানুয়ালির পর যে এক্সামগুলি নেওয়া হয় এগুলি হচ্ছে অ্যানুয়ালি এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম হচ্ছে লং টার্ম এক্সাম এভালুয়েশন। অর্থাৎ হলিস্টিক যে ডেভেলপমেন্ট হয়েছে কিনা সব ডেভেলপমেন্টকে যখন জাজ করা হয় যে এক্সামের দ্বারা তাকে বলা হয় এভালুয়েশন। আর একটি পার্টকে যখন আমরা জাজ করে দেখি এই পার্ট কি ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এই পার্ট ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এই পার্ট ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, তো এই পার্ট করে যখন আমরা কোনো একটি ব্যক্তি বা বস্তুর আমরা কোনো একটি শিশুর কী করি আমরা মূল্যাঙ্কন করি, ওই মূল্যাঙ্কনকে বলা হয় অ্যাসেসমেন্ট। আশা করি অ্যাসেসমেন্ট এভালুয়েশন আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যেহেতু অ্যাসেসমেন্ট এভালুয়েশন চলে এসেছে তখন আমরা এই অ্যাসেসমেন্ট এভালুয়েশন থেকে ক্লিয়ার করে নেই। আরেকটি পয়েন্ট আমি লিখেছিলাম, পয়েন্টটি ক্লিয়ার করে নেই। ফার্স্ট অফ অল হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট অ্যান্ড ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমরা বুঝবো। Formative assessment, summative assessment, formative assessment. There are two types of assessment: summative assessment, formative assessment. Summative assessment হচ্ছে 60 বা summative assessment হয় 60%, অর্থাৎ 60% মূল্যাঙ্কন হয় সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে, আর ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে মূল্যাঙ্কন হয় 40%, মিলে 100% অ্যাসেসমেন্ট হয়ে থাকে। অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্ট কি, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি আমরা বুঝে নেব। এখন আমরা দেখব অ্যাসেসমেন্টের মধ্যে আরও 4 ধরনের অ্যাসেসমেন্ট হতে পারে। নাম্বার 1 হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। আমি শর্ট ফর্ম লেখা নিব, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, তারপর হবে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, তারপর হবে অ্যাসেসমেন্ট ইন লার্নিং, তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এই 4টি আমরা বুঝে গেলে সামেটিভ ফর্মেটিভ বুঝে যাব। ভালো করে বুঝবেন, এত ইম্পর্টেন্ট একটি টপিক। নাম্বার 1 হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং কি, যখন একটি শিশু বা একজন ট্রেইনি সে নিজে কি করবে, জাজ করবে, অ্যাসেসমেন্ট করবে, মূল্যাঙ্কন করবে। অর্থাৎ সে নিজের কি হয়েছে না তা জাজ করবে, অথবা তার পির গ্রুপসের দ্বারা, তার ফ্রেন্ড সার্কেল দ্বারা, তার বন্ধু বান্ধব দ্বারা তাকে জাজ করানো হবে, তাকে জাজ করবে, তার কপি চেক করবে। অর্থাৎ সে কপি কিছু লিখেছে, একটি শিশু মনে করেন কিছু কবিতে কিছু লিখেছে, সে নিজে জাজ করলো, তার বন্ধুকে বললো দেখতো আমার কবিটা হয়েছে কিনা, ওই জাজকে বলা হয় অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি, ডিউরিং লার্নিংয়ের মধ্যে যা অ্যাসেসমেন্ট করা হয়, শেখার পর যা হবে তা সামেটিভ হবে, আর শেখার মধ্যে যা হচ্ছে তা হবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। অর্থাৎ একটি শিশু কী করলো, কিছু হোমওয়ার্ক করলো, তারপরে সে নিজে জাজ করছে, তার বন্ধুকে জাজ করাচ্ছে, তা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। তারপরে আমরা দেখবো অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অ্যাসেসমেন্ট অফ লার্নিং কি, যখন কোনো একটি বিষয়বস্তু শেখানো হয়ে গেল, যেমন একজন শিক্ষক একটি ক্লাস নিলেন, ক্লাস নেওয়ার পর যখন কি করবেন, তার ওই ক্লাসের উপরে শিশুদেরকে আস্কিং করবেন, কোশ্চেন করবেন এবং জবাব নেবেন এবং বলবেন কতটা ওরা বুঝেছে না তা জানার জন্য যা অ্যাসেসমেন্ট করা হয় তাকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অর্থাৎ আফটার ক্লাস, অর্থাৎ তা সামেটিভের মধ্যে চলে আসলো, আপনি বলতে পারেন তা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট অফ লার্নিং হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। যেমন এক্সামের মধ্যে আসে প্রায় সময়, কীভাবে আসে, একজন শিক্ষক ছাত্রদেরকে নিয়ে ফিল্ড ভিজিটে চলে গেলেন, ফিল্ড ভিজিট থেকে আসার পর উনি ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা ফিল্ড ভিজিটে গিয়ে কী দেখেছো, তা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। একজন শিক্ষক ক্লাস নিলেন একটি বিষয়বস্তুর উপরে, তারপরে ক্লাস নেওয়ার পর উনি ছাত্ররা কতটুকু বুঝতে পারলো কি না তা জানার জন্য যখন ছাত্রদেরকে কোয়েশ্চন করলেন, কী ধরনের অ্যাসেসমেন্ট হচ্ছে, অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। অ্যাসেসমেন্ট ইন লার্নিংয়ের মেটাকগনিশন আর সেম, মনে রাখবেন অ্যাসেসমেন্ট ইন লার্নিং মেটাকগনিশন সেম। তার পূর্বে আমরা অ্যাসেসমেন্ট ফর লার্নিং দেখে নিই। অ্যাসেসমেন্ট ফর লার্নিং হচ্ছে ডিউরিং দ্য লার্নিং, অর্থাৎ লার্নিং করার সময়, যেমন একজন শিক্ষক কী করছেন, ডিকটেশন করাচ্ছেন, সূত্রলিখন করাচ্ছেন এবং ডিকটেশনের সময় কী করছেন, উনি গিয়ে দেখছেন যে কার স্পেলিং ঠিক হচ্ছে। ডিকটেশনের দ্বারা মনে রাখবেন এক্সামের মধ্যে আসে ডিকটেশনের দ্বারা স্পেলিং ঠিক হয়,
স্পেলিং ইমপ্রুভমেন্ট হয়, স্পেলিংয়ের বানান শূন্যতা দূর হয়, বানানের শুদ্ধতা আসে। অর্থাৎ একজন শিক্ষক ডিকটেশন করাচ্ছেন এবং গিয়ে গিয়ে দেখছেন কার খাতা ঠিক হচ্ছে, স্পেলিং ঠিক হচ্ছে কিনা, এই ধরনের অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অথবা শেখার মধ্যে একটি চ্যাপ্টার উনি শেখালেন, চ্যাপ্টারটি শেখাচ্ছেন, শেখানোর মধ্যে মধ্যে উনি আস্কিং করছেন, শিশুদেরকে জিজ্ঞাসা করছেন ওই পয়েন্টে আমি বুঝিয়েছি, বুঝছো কিনা, এই ধরনের অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আর আপনারা বুঝতে পারছেন যখন ডিউরিং দ্য লার্নিংয়ের মধ্যে অ্যাসেসমেন্ট হবে তখন ফর্মেটিভ হবে নাকি সামেটিভ হবে? ফর্মেটিভ হবে, ডেফিনেটলি ফর্মেটিভ হবে। আমরা এখন দেখে নিই অ্যাসেসমেন্ট ইন লার্নিং কী হতে পারে। অ্যাসেসমেন্ট ইন লার্নিং হচ্ছে লার্নিং অ্যাবাউট লার্নিং, অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যাওয়ারনেস। অর্থাৎ আপনি যদি বলেন, আমি যদি বলি তো বলবো অ্যাওয়ারনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ওয়ান্স ওন থট প্রসেস। অর্থাৎ একজন ব্যক্তি যখন নিজের থট প্রসেসের জন্য অ্যাওয়ারনেস হবে, বুঝবে এবং নিজেকে নিজে বোঝার চেষ্টা করবে। অর্থাৎ আমরা পেয়েছিলাম ইন্ট্রা ইন্টেলিজেন্সি, যখন হাওয়ার্ড গার্ডনারের থিওরি পড়েছিলাম ইন্ট্রা ইন্টেলিজেন্সি। অর্থাৎ ইন্ট্রা ইন্টেলিজেন্স হচ্ছে নিজেকে বোঝা। তো নিজেকে নিয়ে যখন জাজ করবে, লার্নিং অ্যাবাউট লার্নিং, যখন আপনি কিছু শিখতে যাচ্ছেন তখন ওই শেখাকে আবার শেখার চেষ্টা করবেন যে শেখাটা আমার হচ্ছে কিনা। এইভাবে যখন করা হয় তখন বলা হয় অ্যাসেসমেন্ট ইন লার্নিং। এবং অ্যাসেসমেন্ট ইন লার্নিংটা সামেটিভের মধ্যে আসবে। এবং অ্যাসেসমেন্ট ইন লার্নিংয়ের আরেকটা নাম রয়েছে মেটাকগনিশন বলে একটি চ্যাপ্টার রয়েছে, আমি চ্যাপ্টার নিয়ে আসলাম না, পয়েন্টে নিয়ে আসলাম মেটাকগনিশন। এই মেটাকগনিশন কি এক্সামের মধ্যে আসে? মেটাকগনিশনের মধ্যে 3টি বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার 1 হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে মেটাকগনিশন পড়ে। আপনি বলতে পারেন প্ল্যানিং, রিভিউইং অ্যান্ড হতে পারে রিভিশন, প্ল্যানিং, রিভিউইং, এই 3টি বৈশিষ্ট্য রয়েছে মেটাকগনিশনের। অথবা কখনো রিফ্লেকশনও চলে আসে এবং অ্যানালাইসিসও চলে আসে, অ্যানালাইসিস, রিফ্লেকশন চলে আসে। অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের 3টি বৈশিষ্ট্য রয়েছে। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের 3টি বৈশিষ্ট্য, নাম্বার 1 হচ্ছে মেটাকগনিশন, নাম্বার 2 হচ্ছে অ্যানালাইসিস, নাম্বার 3 হচ্ছে রিফ্লেকশন। অ্যান্ড মেটাকগনিশন হচ্ছে লার্নিং অ্যাবাউট লার্নিং, নিজের লার্নিং সম্পর্কে নিজে সচেতন হওয়া, নিজে কিছু শিখছেন তা শেখাকে আবার জাজ করা, তাকে বলা হয় মেটাকগনিশন। এবং মেটাকগনিশনের বৈশিষ্ট্য হচ্ছে 3টি। নাম্বার 1 হচ্ছে প্ল্যানিং, নাম্বার 2 হচ্ছে রিভিউইং এর নাম্বার 3 হচ্ছে রিভিশনিং। এগুলি হচ্ছে মেটাকগনিশন। তো আমাদের সাথে অ্যাসেসমেন্টের সাথে মেটাকগনিশনও ক্লিয়ার হয়ে গেল। আশা করি এই পয়েন্টগুলিতে অ্যাসেসমেন্ট, এজ লার্নিং, ইন লার্নিং, অফ লার্নিং, এভালুয়েশন, অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কখনো আর আপনাদের ডাউট হবে না, ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা দেখব মাইক্রো টিচিং রয়েছে, আমাদের আরও 2-3টি পয়েন্ট রয়েছে, জেন্ডার রয়েছে, মোটিভেশন রয়েছে, মাইক্রো টিচিং রয়েছে। আমাদের বাকি পয়েন্টগুলি কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের 3টি পয়েন্ট রয়েছে, জেন্ডার, মোটিভেশন, মাইক্রো টিচিং। তো ফার্স্ট অফ অল জেন্ডার নিয়ে আলোচনা করে নিই। আরেকটি ক্লাসে আলোচনা করেছিলাম। জেন্ডার একটি চ্যাপ্টার। জেন্ডার হচ্ছে সোশিয়াল কনস্ট্রাক্ট, অর্থাৎ সমাজে নাম দিয়েছে মানুষের, জেন্ডার এই নামটি দিয়েছে। অ্যান্ড সেক্স হচ্ছে মেডিকেল সায়েন্সের দ্বারা দেওয়া হয়েছে। তো মেডিকেল সায়েন্স কনস্ট্রাক্ট করেছে সেক্সকে, এবং জেন্ডার কনস্ট্রাক্ট করেছে সোসাইটির দ্বারা জেন্ডার কনস্ট্রাক্ট হয়েছে, এবং মেডিকেল সায়েন্স সেক্স করেছে। এখন আমরা জেন্ডারের মধ্যে কী শিখবো? জেন্ডারের মধ্যে 3-4টি পয়েন্ট আমাদেরকে শিখলে চলবে। নাম্বার 1 হচ্ছে জেন্ডার বায়াস, নাম্বার 2 হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ, আর নাম্বার 3 হচ্ছে জেন্ডার ফ্রি ল্যাঙ্গুয়েজ। এই 3টি জিনিস আমাদেরকে শিখতে হবে। একজন শিক্ষক হলে আপনাকে জেন্ডার ফ্রি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আপনার জেন্ডার বায়াস হতে পারবেন না, জেন্ডার স্টেরিওটাইপ আপনার মধ্যে পারবে না অথবা থাকবে না। এই 3টি পয়েন্ট আপনাকে জানতে হবে। কি 3টি পয়েন্ট? নাম্বার 1 হচ্ছে জেন্ডার বায়াস। জেন্ডার বায়াস কি? যখন মনে করেন বয়েজ গ্রুপ, গার্লস গ্রুপ, আপনি কোনো একটি দৃষ্টিভঙ্গি বা কোনো একটি ডিসকাশন করতে গিয়ে কোনো একটি গ্রুপকে বা কোনো একটি পার্সনসকে, হয়তো গ্রুপ বা অথবা হয়তো বয়েজকে অথবা হয়তো গার্লসকে আপনি বেশি প্রাধান্য দিলেন। এই বেশি প্রাধান্য দেওয়াকেই বলা হয় জেন্ডার বায়াসনেস, অর্থাৎ কোনো একদিকে দাবিত হওয়া। অর্থাৎ আপনি বয়েজ গ্রুপকে বোঝাচ্ছেন কিন্তু গার্লসকে আপনি কথাই দিচ্ছেন না। অর্থাৎ আপনি শিক্ষক, আপনি স্ট্রেট কথা বলবেন। আপনার সামনে যা স্টুডেন্টস রয়েছে আপনি গার্লসকে যে প্রাধান্য দিয়ে দিবেন, বয়েজকেও সেম দিবেন। সবার সাথে আই টু আই কন্ট্যাক্ট করে আপনি পড়াবেন। কারণ আপনি কী করলেন, শুধু বয়েসের দিকে তাকান, আপনি শর্মিলা হবে না। শর্মিলা হলে টিচিং হবে না, আপনি টিচার হতে পারবেন না। শর্মিলা কেন হবে? আপনি সবাইকে দেখে পড়াতে হবে, সবাইকে বোঝাতে হবে। যদি আপনি একদিকে চলে যান তা হবে জেন্ডার বায়াস। আর জেন্ডার বায়াস এটি হচ্ছে একটি রং বৈশিষ্ট্য, তা শিক্ষকের মধ্যে হতে পারে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এক্সামে কীভাবে আসে? এক্সামে আসবে একজন শিক্ষক কী করলেন, একজন শিক্ষক সোলো সং কম্পিটিশনের সময় ছেলেদেরকে প্রাধান্য না দিয়ে মেয়েদেরকে প্রাধান্য দিয়ে দিলেন, অর্থাৎ তা হবে জেন্ডার স্টেরিওটাইপ, তা হবে না। একজন শিক্ষক কী করবেন, একজন শিক্ষক আস্কিং করার পর দেখলেন ছেলেটি কোয়েশনের জবাব দিতে লেট হচ্ছে, তিনি মেয়েদের দিকে দাবিত হয়ে গেলেন এবং মেয়েকে কোয়েশন করলেন এবং মেয়েকে অনেকটা সময় দিলেন, তারপর মেয়েটি আনসার করলো।
এখন দেখা হচ্ছে ছেলেকে কম সময় দেওয়া হয়েছে, মেয়েকে বেশ সময় দেওয়া হয়েছে, অর্থাৎ উনি জেন্ডার বায়াস করেছেন। আশা করি জেন্ডার বায়াস ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ। জেন্ডার স্টেরিওটাইপ হচ্ছে পার্টিকুলার কোনো কাজকে পার্টিকুলার জেন্ডারের সাথে সংযুক্ত করা। অর্থাৎ মনে করেন অনেকে মনে করে যে ঘরের কাজগুলি শুধু মহিলারা করবে, এই হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ। সমাজের রূঢ়িবদ্ধতা বলা হয়, সমাজ তা দিয়েছে, অর্থাৎ মাইথোলজি বলা হয়। এটা হচ্ছে একটি পরম্পরা যে শুধু যে ঘরের কাজ যে মহিলা করবে তা নয়, একজন ছেলে হিসাবে করতে পারে, রান্নাবান্না করতে পারে। আর জব যে বাইরের জবগুলো শুধু ছেলে করবে তা নয়, একজন মহিলা হিসেবে করতে পারে। এটা জেন্ডার স্টেরিওটাইপের মধ্যে চলে আসে। অর্থাৎ আপনি বললেন একজন শিক্ষক হিসাবে আপনাকে বলা হলো যে একটি রানিং রেস হবে, আপনি কি করলেন? মেয়েদেরকে ছেড়ে দিলেন। না, মেয়েরা হবে না, দুর্বল হবে, ওরা উইক হবে, ছেলেরা বলবে। আপনার জেন্ডার স্টেরিওটাইপ করছেন, অর্থাৎ রানিং রেসটি ছেলেরার দিকে চলে নিয়ে আসছেন, জেন্ডার স্টেরিওটাইপ। অথবা কখনো কি করলেন, একটি ছেলে কান্না করছে, বাপরে তার ইমোশনাল আউটবাস্ট হয়েছে, কান্না করছে, তার বাবা কি ছেলের মেয়েদের মতো কান্না বান্না করো। আরে বাবা, কান্না তো যে কোনো কেউ করতে পারে। আপনি ছেলেকে বলেন মেয়েদের মতো কান্নাবান্না করো, জেন্ডার স্টেরিওটাইপ। অর্থাৎ মেয়েরা কি শুধু কান্নাবান্না করবে আর ছেলেরা করতে পারে না? ছেলেরা তার ইমোশন অনেক সময় ভিতরে নিয়ে অনেক কান্নাবান্না করতে হয়, অনেক সময় অনেকটা সিচুয়েশন হয়, আউটবাস্ট হয়ে গেলে ইমোশন শান্তি হয়, ছেলেরা শান্তি পেতে থাকে। অনেক সময় কি হয়, একজন মেয়ে বললো, এক্সামে এসেছিল, যেগুলি আমি এগুলো আলোচনা করছি, যেগুলি এক্সামে এসেছিল প্রিভিয়াস, যেগুলি এক্সামে কি এসেছিল, যে একজন মেয়ে বলছে তার দাদিকে যে আমি যাব বাইরে ঘুরতে যাব। দাদি বললেন আমাদের সমাজে তা তো মানা যায় না, তা হবে না। তা হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ। আশা করি জেন্ডার স্টেরিওটাইপ, জেন্ডার বায়াস বুঝে গিয়েছেন। এখন তো জেন্ডার ফ্রি ল্যাঙ্গুয়েজ। জেন্ডার ফ্রি ল্যাঙ্গুয়েজ কি? একজন শিক্ষক হিসাবে আপনাকে জেন্ডার ফ্রি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। অর্থাৎ আপনি যখন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, জেন্ডার ফ্রি ল্যাঙ্গুয়েজ আমার টেস্টকে দিয়েছিলেন রবিন, এক্সামের মধ্যে আসে একজন রবিন বলে একজন থিওরিস্ট রয়েছেন, উনি জেন্ডার ফ্রি আইকিউ টেস্ট দিয়েছিলেন। মনে রাখবেন, জেন্ডার ফ্রি আইকিউ টেস্ট দিয়েছিলেন রবিন দিয়েছিলেন। এবং জেন্ডার ফ্রি ল্যাঙ্গুয়েজ কাকে বলে? একজন শিক্ষক হিসাবে এক্সামে আসে, একজন শিক্ষক হিসাবে আপনি কীভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন? স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে বলা হবে মডারেট ল্যাঙ্গুয়েজ, এইভাবে অপশন আসবে, মডারেট ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ, অথবা হার্ড ল্যাঙ্গুয়েজ, রিগিড ল্যাঙ্গুয়েজ, অথবা বলে আসবে জেন্ডার ফ্রি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ জেন্ডার ফ্রি আপনি ইউজ করবেন, এক্সামে এইভাবে আসে। তো আপনি জেন্ডার ফ্রি অপশনটি কারেক্ট হবে, এগুলি আপনি সিলেক্ট করবেন। তো জেন্ডার ফ্রি ল্যাঙ্গুয়েজ কি? যেমন আমরা বলে থাকি চেয়ারম্যান না বলে চেয়ারপারসন বলেন। এই চেয়ারম্যান কি? মেয়ের সাথে আপনি জেন্ডার লাগিয়ে দিলেন। এই চেয়ারের মধ্যে কি ম্যানই বসবে? মেয়েরা কি বসতে পারে না? একজন চেয়ারের কি মালিক মেয়ে হতে পারে না? একজন ডিসি অফিসে গিয়ে আপনি বললেন কি এই হচ্ছে মানে একটি চেয়ারম্যানের, ডিসির চেয়ার, ডিসি কি মহিলা হতে পারেন না? একটি চেয়ারম্যান মহিলা হতে পারে না? তো চেয়ারম্যান না বলে চেয়ারপারসন বলেন। যেমন ক্যামেরাম্যান, বর্তমানে আমার ক্যামেরা চলছে ক্যামেরাম্যান, তো আমি ক্যামেরাম্যান না বলি, ক্যামেরা পার্সন বলি। ক্যামেরা তো একজন ওমেনও চালাতে পারে, তো ক্যামেরা পার্সন। এই ধরনের ল্যাঙ্গুয়েজকে বলা হয় জেন্ডার ফ্রি ল্যাঙ্গুয়েজ। আশা করি আপনাদের জেন্ডারের মধ্যে কোনো ডাউট থাকবে না। আপনারা দেখেন আমি এত কষ্ট করি আপনাদের ক্লাসগুলি উপস্থাপন করি, কিন্তু অনেকে ক্লাসের মধ্যে কমেন্ট করেন না, আমরা ডাইরেক্টলি গিয়ে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেন। আমি দুঃখিত না, আমি আনন্দিত আপনারা যে কমেন্ট করেন, ফিডব্যাক দেন এবং আমাকে অনেক কিছু বলেন ক্লাসে উপস্থাপন করার জন্য। কিন্তু আপনারা ওই পয়েন্টগুলি ক্লাসে বলতে পারেন, কমেন্ট করতে পারেন। অনেক দেখা হয়, অনেকটা ভিউ হয়, কিন্তু লাইক আসে না, কমেন্ট আসে না। এত কষ্ট করে ক্লাসগুলি আপনাদেরকে আমি উপস্থাপন করার চেষ্টা করি, এতটা সময় ধরে আপনাদের সামনে আমি বকছি, এতটা সময় ধরে আপনাদের সাথে এক্সপ্লেন করছি, কথাগুলি বলছি, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে ডেফিনেটলি। আপনাদের সাপোর্টের প্রয়োজন। যদি আপনারা সাপোর্ট করেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করেন, সবাই উপকৃত হবে আশা করি। আর সবাই বুঝতে পারবে নিজের মাদার টাঙ্গে যখন আমি বোঝাচ্ছি পেডাগজিগুলি। আর আশা করি আমি এক্সপ্লেন করছি একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। আমি লেভেল বেস ট্রাই করছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি। এবং আপনাদের ডাউট হলে আমাকে ক্লিয়ারলি কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেবো, ক্লিয়ার করে দেবো। আপনারা কমেন্ট করেন না, লাইক করেন না, তারপরে অনেক সময় দেখা যায় অনেকটা কম ভিউ আসে। আপনারা শেয়ার করবেন, মোর শেয়ার যখন করবেন আমি উৎসাহিত হব। নেক্সট টাইম থেকে এখন তো জাস্ট সিডিপি পড়াচ্ছি, 5টি সাবজেক্ট আমি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে কভার করার চেষ্টা করব। এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো যে যারা আপনারা ওয়াচ করছেন, ডেফিনেটলি আপনারা যদি স্টাডি করেন অ্যাকর্ডিং টু আমার স্ট্র্যাটেজি, ডেফিনেটলি আপনারা যে কোনো এক্সাম ক্র্যাক করবেন। যে এক্সাম গাইড করবো এক্সামই ক্র্যাক করবেন, যে এক্সাম গাইড করবো ওই এক্সামই ক্র্যাক করবেন। তা হচ্ছে আমার কনফিডেন্স, ওভার কনফিডেন্স না। আমি পড়াচ্ছি মোর দেন 8 ইয়ার্স থেকে, তার কনফিডেন্স আমি বলছি। তো আপনারা কি করবেন? আপনারা আমাকে সাপোর্ট করেন। আপনাদের সোশ্যাল গ্রুপস রয়েছে, আপনাদের বিভিন্ন ওয়েবসাইটস রয়েছে, শেয়ার করেন। আপনারা ফ্রেন্ড সার্কেলে রিকমেন্ড করতে পারেন যে এই চ্যানেলটি আমার একজন স্যার পড়াচ্ছেন, এত ভালো এক্সপ্লেন করেন, বা যেভাবে আপনি বলেন ওইভাবে বলেন। স্ট্যাটাসে লাগান। আমি অনেক সময় বলে থাকি আপনারা স্ট্যাটাসে শেয়ার করেন, দেখা যায় অনেকে শেয়ার করেন না, কিন্তু এতটা কষ্ট করে আপনাদের ক্লাস উপস্থাপন করছি,
তারপরেও যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো আমি উৎসাহিত হব না এবং নেক্সট ক্লাসগুলি তেমন চেষ্টা হবে না। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি সবাইকে স্বাগতম জানাই এবং যা সাপোর্ট করেছেন তাও অসংখ্য ধন্যবাদ। আপনারা সাপোর্ট করেছেন। আজকে আমার 2 উইকস হয়েছে অনলি ক্লাস শুরু করার, এখন অবধি পর্যন্ত 850-এরও বেশি আপনারা আমাকে জয়েন করেছেন, সাপোর্ট করেছেন। অনেক আমি আনন্দিত, অনেক খুশি এবং আরও সাপোর্টের প্রয়োজন এবং আমিও চেষ্টা করব যাতে আরও ইউনিক ক্লাসগুলি নিয়ে আসার জন্য। আজকে দেখেন আপনি হিমাংশী দেখেন, সচিন স্যার দেখেন, অন্যান্য যে বা যারা রয়েছে পেডাগজি পড়ান 30-35টি ক্লাস নিয়ে নেন একটি সিডিপির জন্য, কিন্তু আমি জাস্ট 12 or 11 ক্লাসের মধ্যে কভার দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পেডাগজি, সম্পূর্ণ সিডিপি। আর এই সিডিপিগুলি রিলেটেড টু আদার সাবজেক্ট ক্লিয়ার হয়ে যাবে, আপনার 80-90 মার্কস ক্লিয়ার হয়ে যাবে এই 12-13টি ক্লাসের দ্বারা। আপনি মনে করেন কি, আপনি কি মনে করেন যে 20টি ক্লাস হলে বেশ হবে, 30টি ক্লাস হলে বেশ হবে? না, আমি যদি সামারাইজ করে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাকে উপস্থাপন করি, অনেক সময় টেকনিক্যাল ইস্যু হয়েছিল, লাইটের ইস্যু, তারপর ক্লাস ডবল হয়ে গেল, না হয়তো 10টির মধ্যে আমি বলেছিলাম 10টির মধ্যে কভার হয়ে যেত। আজকে হচ্ছে লাস্ট সেকেন্ড ক্লাস, অর্থাৎ আজকের পর আরেকটি ক্লাস নেব সিডিপির মধ্যে, তারপর আর ক্লাস নেব না। যদি আপনারা চান যে আমি সিডিপির উপরে একটি ম্যারাথন ক্লাস তৈরি করব, 2 ঘন্টার মধ্যে কভার করার চেষ্টা করব ফার্স্ট থেকে লাস্ট অবধি পর্যন্ত, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত যা আলোচনা করেছি তা যদি আপনারা চান একটি ক্লাসের মধ্যে ডিসকাশন করব, মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলি তুলে ধরার চেষ্টা করব এবং মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলি আপনাদেরকে বলে দেবো যেগুলো এক্সামের মধ্যে আসবো, লেকচার মেথডের দ্বারা হোক, বুঝিয়ে হোক, তখন আপনারা আমাকে কমেন্ট করবেন, আজকের ক্লাসের মধ্যে কমেন্ট করবেন এবং ক্লাসও দিব, কালকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে আমি ম্যারাথন ক্লাস তৈরি করব এবং সম্পূর্ণ A to Z সিডিপি একটি ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করব, তাও আপনাদের মাদার ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে প্রত্যেকটি টপিককে এক্সপ্লেন করে। তো এখন আমরা দেখব মোটিভেশন অ্যান্ড মাইক্রো টিচিং। 2টি পয়েন্ট রয়েছে একদম ইজি পয়েন্ট, এগুলি আমরা একদম সহজে বুঝে নেব। মোটিভেশনাল ভিডিও আপনারা দেখেন, সবাই দেখেন। মোটিভেশনের ভিডিও দেখে যা মোটিভেশন হয় তা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। আমরা দেখব মোটিভেশন কী হতে পারে। পেনও ডিস্টার্ব করে। মোটিভেশন, there are 2 types of motivation. নাম্বার 1 হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন, নাম্বার 2 হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। বলে দিই, আপনারা লিখে নেবেন। ইন্ট্রিনসিক মোটিভেশন হচ্ছে যে মোটিভেশন উইলিংলি আসে, অর্থাৎ নিজের ভিতর থেকে আসে, নিজে মোটিভেট হয়ে যায়, তা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। এক্সামের মধ্যে এসেছিল, কীভাবে এসেছিল, যে একজন মানুষ সে পড়ান, ওনার ইন্টারেস্ট লাগে এই জন্য পড়ান, তা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। একজন পড়াশোনা করছেন যাতে উনি কি করেন, একটি এক্সাম ক্র্যাক করেন, তা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। এক্সাম ক্র্যাক করার জন্য পড়ছেন, এক্সট্রিনসিক মোটিভেশন। একজন মানুষ কি করেন, টিচিং করেন, ওনার ভালো লাগে এই জন্য টিচিং করেন, ইন্ট্রিনসিক মোটিভেশন। তা বলতে পারেন একটি শিশু হোমওয়ার্ক করে, কীভাবে এক্সামের মধ্যে, এইভাবে আমি যা এক্সামে এসেছিল তাই বলছি আপনাদেরকে, তা আমি কথা বলি তা প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকেই বলি, এক্সাম্পল আমার নিজে থেকে বানিয়ে বলি না, এক্সাম্পল প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে বলি। কোয়েশন ভাবে কীভাবে একটি শিশু তার হোমওয়ার্ক করে, কেননা হোমওয়ার্ক করতে এনজয় করে, অর্থাৎ ইন্ট্রিনসিক মোটিভেশন। এবং আরেকটি শিশু কী করে, হোমওয়ার্ক করে, কেননা তাকে হোমওয়ার্ক করতে হবে, না হয় তার টিচার তাকে পানিশমেন্ট দেবেন, এক্সট্রিনসিক মোটিভেশন। আরেকটি শিশু হোমওয়ার্ক করে, কেননা হোমওয়ার্ক কমপ্লিট করে তার টিচার তাকে গিফট দিবেন, চকলেট দিবেন, তবে এক্সট্রিনসিক মোটিভেশন। আর একটি শিশু কী করে, পড়াশোনা করে যাতে মাস্টারি হাসিল করার জন্য, অর্থাৎ সে যাতে দক্ষ হয়ে যায়, ইন্ট্রিনসিক মোটিভেশন। একটি শিশু পড়াশোনা করে সে কী করে, সে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য, এক্সট্রিনসিক মোটিভেশন। অর্থাৎ আমরা দেখব যে নাম্বার 1 হচ্ছে মাস্টারি ওরিয়েন্টেড লার্নিং, নাম্বার 2 হচ্ছে পারফরমেন্স ওরিয়েন্টেড লার্নিং, নাম্বার 3 হচ্ছে ফেইলার অ্যাভয়েডেন্স ওরিয়েন্টেড লার্নিং। 3 ধরনের লার্নিং হতে পারে। টর্নডাইকের যখন আমরা থিওরি পড়বো নেক্সট ক্লাসে আলোচনা করব। মাস্টারি ওরিয়েন্টেড হচ্ছে নিজের দক্ষতা বর্ধিত করার জন্য যা শেখা হয় তা হচ্ছে মাস্টারি ওরিয়েন্টেড লার্নিং। আর মাস্টারি ওরিয়েন্টেড লার্নিং হচ্ছে উইলিংলি করা হয়, নিজে থেকে করা হয়, তা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। এবং পারফরমেন্স ওরিয়েন্টেড লার্নিং হচ্ছে কোনো কিছু শেখার জন্য, কোনো কিছু অর্জন করার জন্য, অ্যাচিভমেন্ট করার জন্য, পারফরমেন্স দেখানোর জন্য করা হয়, তা হচ্ছে পারফরমেন্স ওরিয়েন্টেড লার্নিং, তা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন থেকে আসে। এবং ফেইলার অ্যাভয়েডেন্স, তা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন, অর্থাৎ ফেল থেকে বাঁচার জন্য যা আমরা স্টাডি করে, অনেক ছাত্র রয়েছে কোনো মতে 30 পেলেই হয়ে যাবে, এই ধরনের ছাত্রদেরকে বলা হয়, এই ধরনের তাদের লার্নিংকে বলা হয় ফেইলার অ্যাভয়েডেন্স ওরিয়েন্টেড লার্নিং। আমরা টর্নডাইকের ক্লাসগুলি নেক্সট ক্লাসের মধ্যে আমরা টর্নডাইক নিয়ে আলোচনা করব, বিএফ স্কিনার নিয়ে আলোচনা করব, আব্রাহাম মেসলো নিয়ে আলোচনা করব, আরও 2-3 জন থিওরিস্ট রয়েছেন, শর্ট ক্লাস হবে, কভার হয়ে যাবে। তো আমরা মোটিভেশনের ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক বুঝে গিয়েছি। এখন আমরা মোটিভেশনের একটি সাইকেল রয়েছে, সাইকেলটা আমরা দেখব। এবং আরেকটি কথা মনে রাখবেন, এক্সামের মধ্যে আসে, যদি মোটিভেশনের জায়গায় মোটিভেশনের এগেইনস্টে কোনো একটি ওয়ার্ড ইউজ করা যায় তা হবে নিড।
নিড থেকে মোটিভেশন আসে, মনে রাখবেন নিড থেকে মোটিভেশন আসে। মোটিভেশনের এগেনস্টে যদি কোনো ওয়ার্ড ইউজ করা যায় তা হবে নিড, অর্থাৎ যখন আপনার নিড আসবে তখন মোটিভেশন আসবে। তো আমরা দেখি নিই সাইকেলটা কি হতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে নিড, নিড থেকে আপনার মধ্যে কি আসবে, আপনার মধ্যে ড্রাইভ আসবে, প্ল্যান তৈরি করবেন চালিয়ে যাওয়ার জন্য। আপনি কি করবেন এগুলো আমি বুঝিয়ে দেবো। সাইকেলটি এক্সামের মধ্যে আসে, এক্সামের মধ্যে কীভাবে আসে, এক্সামের মধ্যে আপনাকে সিরিয়াল দিয়ে দেবে, আপনাকে অপশন দিয়ে দিবে, নিড ড্রাইভ উল্টো পুল্টো করে দিয়ে দিবে, আপনাকে সঠিক বাবদে সাজাতে হবে। কীভাবে সাজাবেন এগুলি যদি আপনি বুঝেন তো সাজাতে পারবেন। নিড ড্রাইভ, তারপরে হচ্ছে অ্যারাউজাল।